এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। আহ কিরে, কি হলো? হঠাৎ করে পড়ে গেলি কেমন করে? অরি পাখি, ইয়া আল্লাহ, তোর পা দিয়ে তো রক্ত বের হচ্ছে। পা কেমন করে কাটলো? আমি দেখতে পাইনি, হঠাৎ করে কাচের উপর পা রাখতে পা কেটে গেল। খুব ব্যথা করছে ভাইয়া। আমি কার কথা না বাড়িয়ে অরিকে কোলে তুলে নিল। আপু জানিস, আজকে বড় ফুপিরা আসবেন, সাথে মেজো ফুপি আর ছোট ফুপিও আসছে। কি যে মজা হবে, কতদিন পর সবাই আবার একসাথে হব। এই আপু, শুনছিস তুই? পুরোনো দিনের কথা স্মৃতিচারণ করছিল। হঠাৎ ইরার কথা শুনে অরি ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। কি বললি? আমি শুনতে পাইনি, আবার বল। তোর ধ্যান কোথায় থাকে? এতক্ষণ তাহলে আমি কার সাথে বকবক করলাম? বলছিলাম আজকে আমাদের বাড়িতে বড় ফুপিরা আসবে, সাথে মেজো ফুপি আর ছোট ফুপিও আসবে। অষ্টাদশী রমণী টেবিলে বসে পড়ছিল, কিন্তু তার ধ্যান ছিল অন্যদিকে। ইরার কথা শুনে অরি খুশি হয় ফুপিদের আসার কথা শুনে, কিন্তু বড় ফুপির আসার কথা শুনে বুক কেঁপে ওঠে তার। অরির চোখ খুশিতে ঝলমল করে ওঠে। কতদিন পর কাজিনদের সাথে দেখা হবে। বেশ অনেকদিনই হলো তারা আসছে না। অরি পড়ার টেবিল থেকে উঠে বই খাতা গুছিয়ে রাখতে রাখতে বলল, কি সত্যি বলছিস? ফুপিরা আসছে? তুই কিভাবে জানলি? আর হঠাৎ ফুপিরা আসছে, ব্যাপার কি? ইরা লাফাতে লাফাতে বলল, হ্যাঁ রে আপু, মাত্রই শুনলাম। আম্মু ফোনে বলছিল আব্বু আর দাদা মিলে বাজারে গিয়েছে। ফুপিরা কেন আসছে সেটা তো বলতে পারলাম না। আমি এত কিছু জানি না। আম্মু ফুপিদের সাথে কথা বলল, আমি সেটা শুনেছি। তবে যাই বলিস, আপনি অনেক দিন পর ফুপিরা আসছে, অনেক মজা হবে তাই না? অরি ইরার সাথে করে বের হয় রুম থেকে। ইরা তো সেই খুশি, তাকে আর পায় কে। ইরা দৌড়ে বের হয়ে যায় বাড়ি থেকে। অরি ইরার যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ায়। রান্নাঘরে গিয়ে পা রাখতে দেখে তার আম্মু অরু শেখ রান্নাবান্নার জিনিসপত্র গোছাতে ব্যস্ত। অরি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওড়নার কোনা মোচড়ামুচড়ি করছে। অরু শেখ অরিকে ওড়না মোচড়ামুচড়ি করতে দেখে ভুরু কুঁচকে তাকিয়ে বলেন। কিছু বলবি ওরি? অরি সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আম্মু, ইরা বলল ফুপিরা আসছে নাকি? অরু শেখ কাজ করতে করতে বলেন, হ্যাঁ আসছে, তুই তো রুমটা গুছিয়ে ফেল, বাকি রুমগুলো আমি রিনাকে দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর শোন, ওপরের একদম কোণা রুমটা তুই নিজেই গোছাবি, রিনা পারবে না সুন্দর করে গোছাতে, তাই তুই গোছাবি, বুঝলি? সব কিছু সুন্দর করে ভালোভাবে গোছাবি। জি। আচ্ছা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়, ওরা তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বলে অরি নিজের রুমে চলে আসে। নিজের রুমের অবস্থা দেখে কপাল চাপড়ায় অরি। এত অগোছালো সে, সে মানুষ হলো না। নিজেকে কিছুখানি গালি দিয়ে ধীরে ধীরে নিজের রুমটা গোছানো সম্পূর্ণ করে। এরপর চলে আসে কোনার রুমটাতে। রুমটার অবস্থা তেমন একটা ভালো না। এই রুমটাতে তেমন কেউ থাকে না, যার কারণে সব সময় এত অগোছালো আর অপরিষ্কার থাকে রুমটা। ওড়না কোমরে বেঁধে নেমে পড়ে রুমটা পরিষ্কার করতে। দীর্ঘ সময় পর রুমটা গোছানো হয়। রুমটা গোছাতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল অরি। অরি চোখ বুলিয়ে নেয় একবার রুমটাতে। না, সব ঠিক আছে, সবকিছু খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। নিজেকে নিজেই একটা বাহবা দিল সে। জানালার দিকে চোখ পড়তেই সেগুলো খুলে দেয়। ঠান্ডা বাতাস এসে পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে 1:30টার বেশি বাজে। আজান কখন দিয়েছে বুঝতেই পায়নি সে কাজ করতে করতে। অরি কপালের ঘাম মুছে দরজা টেনে বের হয় রুম থেকে। অরি মনে মনে ভাবে রুমটাতে মনে হয় তার বড় ফুপিরা এসে থাকবে। রুমে এসে একটা গোলাপি রঙের জামা বের করে গোসল করতে যায়। গোসল সেরে এসে দেখে 2টা বেজে গিয়েছে। আজকের সময় কোথা দিয়ে যাচ্ছে অরি বুঝতেই পারছে না। অরি চুল থেকে তোয়ালে খুলে বারান্দায় টানানো দড়িতে মেলে দিল। রুম থেকে বের হয়ে দাদির কাছে আসে। দাদি নামাজ পড়ে তসবিহ গুনছেন। এই যে বুড়ি, খেয়েছো তুমি? মনে হয় না তো খেয়েছো। চলো খাবে, চলো। অরির গলা পেয়ে চোখ মেলে তাকান খদেজা বেগম। অরিকে দেখে হাসেন তিনি। অরিও দাদিকে হাসতে দেখে নিজেও হাসে। খোজ্জা বেগম তসবিহ রেখে তার কান টেনে ধরে বলে, তোর আমাকে বুড়ি মনে হচ্ছে না সুকরি? আমি এখনো জোয়ান আছি, আমায় দেখে কেউই বুড়ি বলবে না।
আমাকে দেখে এখনো কত জোয়ান জোয়ান ছেলে পাগল হয়ে যায়, আর সেখানে তুই আমায় বুড়ি বলছিস? অরি খিলখিলিয়ে হেসে দেয় দাদির কথায়। খোদেজা বেগম অরির কানটা আরো জোরে চেপে ধরে। সে কান ছাড়াতে ছাড়াতে বলে, আহ দাদি, ছাড়ো তো, লাগছে তো। তুমি তো বুড়ি হয়ে গিয়েছো। দাদুকে বলবো তোমাকে আর আমার পছন্দ হয় না, আমি দাদুকে আবার বিয়ে দেব। আমার দাদুর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো। অরির কথায় খোদেজা বেগম রাগার ভান করেন। খোদেজা বেগম চোখ ছোট ছোট করে বলেন, তবে রে ছুরি, আমার স্বামীরে বিয়ে করাইতে চাস? তোর বররে একবার পাই আমি, তোর জন্য আমি সতীন আনবো। আমার সতীন আনতে চাস? অরি খোদেজা বেগমকে মুখ ভেংসি কেটে বলে, বুড়ির শখ কত! আইসে আমার বরকে তো আমি দেখাবই না তোমাকে। দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমার সতীন আনার ব্যবস্থা করছি। দাদুকে এক্ষুনি গিয়ে বলছি। কি রে দাদু ভাই, কার সতীন আনার ব্যবস্থা করছিস তুই? আদি শিকদার রুমে প্রবেশ করতে করতে কথাটা বললেন। অরি তার দাদু ভাইয়ের কথায় হেসে বলে, তোমার জন্য নতুন বউ আনার কথা বলছি দাদু ভাই। তোমার জন্য লাল টুকটুকে একটা বউ আনবো। এই বউ তো বুড়ি হয়ে গেছে। আদি শিকদার হাসতে হাসতে বলেন, আরে লাগবে না রে দাদু ভাই, একজনের নিয়েই পারি না, তুই আবার আরও একজন আনার কথা বলছিস? তাহলে আমার বাড়িতে থাকা দায় হয়ে যাবে। দেখবি তোর দাদুকে তোর দাদি আর বাড়িতেই তুলবে না। অরি খোদেজা বেগমের দিকে তাকে মুখ ভেংসি দিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। খোদেজা বেগম আর আদি শিকদার হাসে আর কাণ্ড দেখে। তার জানে মেয়েটা বড্ড দুষ্টিমি করে তাদের সাথে, তাদের দুজনকে মাতিয়ে রাখে। তারাও তাল মেলান নাতির সাথে। বাড়িতে দুটোই মেয়ে, কোনো ছেলে নেই। খুব আদরের অরি এবং ইরা। এই বাড়ির প্রাণ ওরা দুইজন। সবাই ওদের দুই বোনকে খুব আদর করে। বৈশাখ মাসের শেষ সময়, আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। মনে হচ্ছে মেঘগুলো ছুঁয়ে দিলেই টুপ করে ঝরে পড়বে। পড়ন্ত বিকাল। বিকাল হয়েছে বেশ খানিকটা সময় হলো। রোদের ছিটে ফোটাও নেই আকাশে। অরি বারান্দায় বসে রং তুলি দিয়ে কিছু আঁকার চেষ্টা করছে। তার ভেতরেই অরুশেখের ডাক পড়ে। অরি দৌড়ে অরুশেখের কাছে আসে। অরুশেখ অরিকে দেখে বলে, ওরে, তাড়াতাড়ি আম গাছ থেকে কয়টা পাকা আম পেড়ে নিয়ে আয় তো। তোর ফুপিরা এক্ষুনি চলে আসবে কিন্তু, তারা এসে গাছের পাকা পাকা আমগুলো খাবে নি। যা মা, তাড়াতাড়ি নিয়ে আয়। এখনই যাচ্ছি আম্মু। অরি বাড়ি থেকে বের হওয়ার সময় কারো বুকের সাথে ধাক্কা খেলো। নিজেকে সামলে লোকটার দিকে না তাকিয়ে দুঃখিত বলে দৌড়ে চলে যায়। লোকটা সানগ্লাসটা খুলে পকেটে দুহাতে গুজে অরির যাওয়ার পানে তাকিয়ে বলে, হু ইজ শি? কথাটা বলেই হনহন করে বাড়ির ভেতরে ঢুকে যায়। অরি বাড়ির পেছনে সে আম পেড়ে বেশ কিছুক্ষণ পর বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকতেই বাড়ি ভর্তি লোকজন দেখে চমকে যায় সে, কিছুটা ভড়কেও যায়। এত তাড়াতাড়ি সবাই চলে এলো? একটা ছেলে অরি আপু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে থাকে। অরি পড়তে পড়তে নিজেকে বাঁচায়। অরি নামগুলো রিনার হাতে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে বলে, ভালো আছো তুমি, তাতান পাখি? তাতান আধো আধো গলায় বলে, আমি ভালো আছি। ওলি আতু, তুমি কেমন আতো? আমি ভালো আছি তাতান বাবু। অরি তাতানের সাথে কথা বলতে বলতে বড়দের সবার কাছে যায়। সবাইকে সালাম দিয়ে কথা বলতে থাকে। বড় ফুপি অরিকে নিজের কাছে ডাকে। অরি এগিয়ে তার কাছে যেতেই নামি ইসলাম জড়িয়ে ধরেন অরিকে। অরির একটু অস্বস্তি হলেও নিজেকে সামলে নেয়, যেহেতু অনেকদিন পরে সবার সাথে দেখা। অরিকে নিজের বুক থেকে উঠিয়ে নামি ইসলাম তার গালে হাত দিয়ে বলে, অরি মামুনি, কত বড় হয়ে গিয়েছিস তুই। সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোকে, আর সেই অরি কত বড় হয়ে গেছে। ভালো আছিস তো মা তুই? অরি মিষ্টি হেসে উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ, বড় ফুপি ভালো আছি। আপনি কেমন আছেন? এই দেখো, মেয়ের কথা আপনি বলেছে আমায় তুমি করে বল বোকা। ছোট্টবেলায় তো এই ফুপি ছাড়া কাউকে চিনতেই পারতিস না, আর এখন আমাকে আপনি করে বলছিস? আগে তো সবসময় আমার পিছনে পড়ে থাকতিস। তুমি করে বলবি, আপনি করে ডাকলে পর লাগে। সবাই হাসে অরিনের কাণ্ডে। অরি লজ্জা পায় বেশ, নিজেকে নিজেই বকতে থাকে। আপনি কেন বলতে গেল? আপনি না বললে তো আর লজ্জায় পড়তে হতো না। তার আবার তুমি বলতেও সংকোচ হচ্ছিল, তাই আপনি বলেছে। সেই কোন ছোটবেলায় দেখেছে, তারপর আর দেখা হয়নি। এতদিন পরে দেখা হলে কি সহজে কাউকে তুমি বলা যায়? সেই জন্যই তো আপনি বলে ফেলেছিল। লজ্জা পাস না মা, বুঝতে পেরেছি অনেক বছর দেখা না হওয়ার ফলে এমন হয়েছে।
সমস্যা নেই, কদিন যাক এমনিতেই ঠিক হয়ে যাবে। এরপর সবাই টুকটাক কথা বলে হালকা পাতলা নাস্তা করে রেস্ট নিতে চলে যায়। ইরা তো ভাই বোনদের সাথে খেলছে। অরি উপরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজকে অনেক কাজ করেছে সে। তার বয়সী এবং বড় কাজিনগুলো এখনো আসেনি। তারা হয়তো আগামীকাল আসবে। তখন বাড়িটা আরো মানবজন দিয়ে ভর্তি হয়ে যাবে। দরজা খোলার খটখট আওয়াজে চোখ মেলে তাকায় সে। উঠে বসে ওয়াশরুমের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় অরির। ওয়াশরুম থেকে একজন পুরুষ টি শার্ট ট্রাউজার পরে গলায় টাওয়েল ঝুলিয়ে বের হয়েছে। চুল থেকে পানি পড়ছে, যা দেখে অরি বুঝতে পেরেছে পুরুষটি মাত্রই গোসল করে বের হয়েছে। তার রুমে পুরুষ মানুষ আসলো কোথা থেকে বুঝতে পারল না সে। অরি চিৎকার করতে যাবে তার আগেই পুরুষটি এসে ওর মুখ চেপে ধরে। ফিসফিস করে বলল, হেই ডোন্ট শাউট, আমি মুখ ছাড়ছি, চিৎকার করবে না। কথাটা বলে লোকটা আরিফ মুখ ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অরি হাঁপাচ্ছে। এত জোরে মুখ চেপে ধরেছিল যে সে নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছিল না। অরি হুট করে নিজের রুমে পুরুষ মানুষ দেখে ভয় পেয়েছে খানিক। সে চিনতে পারেনি অরিফকে। পুরনো স্মৃতি মনে আছে, সবকিছু ঝাপসা ঝাপসা। কিছুটা টেনে টেনে বলল, কি আপনি আমার রুমে কি করছেন? হ্যাঁ, অসভ্য লোক, মেয়ে মানুষের রুমে চলে এসেছে। আমি এক্ষুনি আব্বু আর দাদুমণিকে ডাকছি। অরি কথাটা বলেই চলে যেতে নিলে লোকটা তার হাত ধরে ফেলে। শান্ত সুরে তাকে উদ্দেশ্য করে শুধায়, হেই মিস বোম্বাই মরিচ, প্লিজ স্টপ। আমি নামি ইসলামের ছেলে আরিফ আহসান। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। বিকেলের মতো আকাশে আর ঘন কালো মেঘ নেই। আকাশ থেকে মেঘ সরে গিয়ে চারপাশ চাঁদের আলোয় আলোকিত হয়েছে। অরি বারান্দার এক কোণে বসে চাঁদখানা নিজের রং তুলিতে ফুটিয়ে তুলতে চাইছে, তবে তার মন মতো হয়ে উঠছে না। আশেপাশে কতগুলো আর্ট পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে অর্ধেক চিত্র আঁকা। অরি শেষমেশ না পেরে সেগুলো সেখানে রেখে রুমে আসলো। হাতে মুখে রং লেগেছে, সেগুলো ধোয়ার জন্য ওয়াশরুমে গেল। আপু, কোথায় তুই? সবাই নিচে সন্ধ্যার নাস্তা করছে, বড় পপি ডাকছে তোকে। ওরি আপু, কোথায় তুই? অরি ওয়াশরুম থেকে বের হতেই ইরাকে দেখল। হায়াত বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়েছে। অরি নিজেও বেশ বিরক্ত। এই মেয়ে এত জোরে চিল্লায়, তার কান শেষ না করলেও কারো কথা শোনে না। অরি কিছুটা ধমকের সুরে বলে, এত জোরে কেউ চিল্লায়? তুই কি পাগল? আসতে বললে কি আমি শুনতাম না নাকি, বেয়াদব? আর কখনো আমাকে ডাকতে আসলে এত জোরে চিল্লাবি না, বুঝেছিস? তোকে না করেও তো শান্তি নেই, ঘুরে ফিরে সেই চিল্লিয়ে চিল্লিয়ে ডাকাডাকি শুরু করবে সবাইকে। আমার কথাগুলো একটু মাথার ভেতরে নিস এরা। ইরা ভেঙচি কেটে বলল, আমার গলা এমন, ডাকতে বললে এভাবেই ডাকবো। তাতে কার কি হলো সেটা আমার দেখার বিষয় না। আসলে আয়, না আসলে নাই, আমি গেলাম। তোকে কি আমি ডাকতে আসতাম নাকি? শুধুমাত্র বড় পপি বললো তাই আসলাম। ইরা বেরিয়ে যেতে নিলে আবার ফিরে এসে বলে, জানিস আপু, আরিফ ভাইয়া আছে না, উনি না অনেক হ্যান্ডসাম। দেখেছিস তুই তাকে? আমি যদি তোর মতো বড় হতাম, নির্ঘাত তাকে টুস করে বিয়ে করে নিতাম। কিন্তু দেখ না আমার ফাটা কপাল, তুই বড় আর আমি ছোট। কি আর করার, পারলে তুই বিয়েটা করে নে। অরি চোখ রাঙিয়ে বলে, যাবি তুই, নাকি আম্মাকে এই কথাগুলো বলবো? তখন দেখবো নি কে কাকে বিয়ে করে। পিঠের উপর 2 ঘা পড়লেই মাথা থেকে সব ভূত বের হয়ে যাবে নি। ইরা দৌড়ে বের হয়ে গেছে। অরি চমকে উঠেছে আরিফ নাম ব্যক্তির কথা শুনে। তখন কি বাজে অস্বস্তিকর পরিস্থিতিতেই না পড়েছিল সে। যদিও আরিফ নিজের ভুল বুঝতে পেরে তার রুম ত্যাগ করেছিল, পাশাপাশি রুম হওয়ায় আরিফ তার রুমে চলে এসেছিল। তবে অরি একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে, লোকটা তাকে একটিবারের জন্য সরি বলল না। এটা ভেবে আরিফের প্রতি অরির ক্ষোভ জন্মালো। আরিফকে মনে মনে ধুয়েও দিয়েছে সে রুম ছেড়ে নিচে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পায় সবাই বসে গল্প করছে। অরি নিজের বয়সী কাজিনগুলোকে মিস করছে। অরিকে দেখে নামি ইসলাম তাকে কাছে ডাকলেন। অরি তার পাশে বসলো। অরিফ তার সামনের সোফাতেই বসে ফোন দেখছে। তার ধ্যান জ্ঞান সব ফোনের ভেতরে। পারলে তো মনে হয় মোবাইলের ভেতরে সে ঢুকে যায়।
আশেপাশের কিছুই খেয়াল নেই। নাম ইসলাম বলেন, অরিমা, তোর জন্য উপহার এনেছি, সবাইকে দেওয়া শেষ। তুই লেট করে আসায় এখনো দিতে পারিনি। দাঁড়া মা, আমি নিয়ে আসছি। অরু শেখ বলেন। আপা তুমি বসো, আমি দিচ্ছি। অরু শেখ অনেকগুলো প্যাকেট এনে নাম ইসলামের দিকে এগিয়ে দিলেন। তিনি সেগুলো অরু শেখের হাত থেকে নিলেন। অরু শেখ নিজ জায়গায় গিয়ে বসলো। নাম ইসলাম শপিং ব্যাগগুলো থেকে একটা হাতে নিয়ে বাকিগুলো পাশে রাখলেন। এরপর প্যাকেট খুলতে বের হলো মেরুন রঙা পাকিস্তানি একটা ভারী সালোয়ার কামিজ। নামি আহমেদ ওড়নাটা বের করে পরিয়ে দিলেন অরিকে। অরি চুপচাপ তার ফুপির কাজ পর্যবেক্ষণ করছে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে এই 3 পিসে অপূর্ব সুন্দর মান লাগছে। তোর গায়ে এটা খুব সুন্দর মানিয়েছে অরিমা। অরি লাজুক হেসে উত্তর দেয়। ধন্যবাদ ফুপি। আরিফ চোখ তুলে একবার তাকিয়ে দেখলো অরিকে, তারপর আবার নিজের ফোনে মনোযোগ দিল। নামি ইসলাম আরও কয়েকটি শপিং ব্যাগ খুলে দেখলেন অরিকে। অরির বেশ ভালো লেগেছে 3 পিসগুলো। পছন্দ আছে বলতে হবে তার বড় ফুপির। রাতের খাবার সবাই হই হুল্লোড়ের সাথে খেলো। অরি জানতে পেরেছে তার বাকি কাজিনরা আগামীকাল আসবে। এতে অবশ্যই সে দারুণ খুশি, কারণ এখনো পর্যন্ত তার সমবয়সী কেউ বাড়িতে আসেনি। তাই কারোর সাথে তেমনভাবে মিশতে পারছে না। কেমন আনইজি ফিল হচ্ছে অরির। তাই সে অধীর আগ্রহে বসে আছে আগামীকাল সবাই আসবে জেনে। রাত 12টার কাছাকাছি, যদিও গভীর রাত নয়, তবে গ্রামে এই সময়টাকে গভীর রাত বলেই আখ্যায়িত করা হয়। অরি ছাদের কোনায় দাঁড়িয়ে আছে, হাতে রং তুলি, চুলগুলো হাত খোপা করা। সে বেশ মনোযোগ দিয়েই ক্যানভাসে নিজের দেখা দৃশ্যটি ফুটিয়ে তুলতে চাইছে। আরিফ নিঃশব্দে ছাদে উঠল। ছাদে উঠতেই চোখে পড়ল অপর পাশে দাঁড়িয়ে নিজ কাজে ব্যস্ত থাকা এক অষ্টাদশীকে। আরিফ ফোনটা পকেটে পুরে ট্রাউজারের পকেটে হাত গুজে সেদিকে এগোলো। অরি তাকে এখনো খেয়াল করেনি। হেই বোম্বাই মরিস, তুমি এত রাতে এখানে কি করছো? অরি চমকে উঠল, হাত থেকে রং তুলি পড়ে গেল। বেশ ভয় পেয়েছে সে। প্রায় সে এখানে বসে নিজ মনে আঁকে। কেউ আসে না এই সময়, তবে আজ হঠাৎ কারো গলা শুনে ভয় পেয়েছে। আরিফকে দেখলো সে, নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি কানা, চোখে দেখেন না? দেখছেন না কি করছি? আবার আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? কানা নই আমি, তবে এত রাতে এখানে একা আসা ঠিক নয়। আমি তোমাকে এটাই বলতে চেয়েছি। বাট নামটা কি জানো তোমার? অরি, অরি ওয়াসিনাথ আমার নাম, বুঝেছেন? এখন যেতে পারেন মিস্টার আরিফ। আরিফ ভুরু কুঁচকে বলল, তুমি কি আমায় তাড়িয়ে দিচ্ছ? ইউ ফরগেট দ্যাট আদি শিকদার আমার নানা হয়। তোমার কোনো রাইট নেই আমাকে এখান থেকে বের হতে যেতে বলার। আমার মনে হয় আপনার ইংরেজিটা আগে ভালো করে শেখা উচিত। এত বছর কানাডা থেকে কি করলেন যে অর্ধেক ইংরেজিতে তো অর্ধেক বাংলায় বলতে হয়? তাহলে কানাডা থেকে কি লাভ বলেন? আরিফ রেগে বলল, ইউ, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি জানি আমি বেশি বেশি বলি। আবারও মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেব। আরিফ রেগে স্থান ত্যাগ করে। অরি হেসে ফেলল। তাকে রাগাতে এসেছিল, এখন নিজেই রেগে গিয়েছে। অরি নিজের কাজে মনোযোগ দিল। সে এখন তার চিত্রটি আঁকতে মনোযোগ দিতে চায়। আগামীকাল থেকে আবার আঁকতে পারবে না। ভাই বোনদের সাথে সময় কাটাতেই সে বেশি ভালোবাসে। তার জন্য এখন যা আঁকার আছে আঁকছে। আঁকা তার নেশা, শখ। আরিফ রুমে এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। তাকে ওই পুচকি মেয়েটা নিজের কথার জালে ফাঁসিয়ে দিল। তাকে ইংরেজি শিখতে বলছে। এর চাইতে অপমানের আর কি হতে পারে? আরিফ লাইট বন্ধ করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে চিন্তা করছে অরির করা কাজের কথা। রাগটা পুরো অরির উপর পড়ছে। মেয়েটা তাকে কতগুলো কথা শুনিয়ে দিল। অরি শান্তিমতো ঘুমোতে পারছিল না। তাই সে আবারও ছাদে যাওয়ার চিন্তা করলো। ছাদে আসতেই খেয়াল করলো অরির আঁকা প্রায় শেষ। আরিফ এগিয়ে যেতেই অরি পিছনে ফিরল। বেশ অবাক হলো আরিফ আবারও আসতে দেখে। আপনি আবারও কেন এখানে এসেছেন? আরিফ উত্তর দিল না। কোনার পাশটাতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অরি বেশ অপমান বোধ করলো। আফসোস করতে লাগলো, কেন সে বেয়াদব ছেলেটাকে প্রশ্ন করলো। না হয়তো এমন অপমানিত হতে হতো না। সে দ্রুত নিজের জিনিসগুলো গুছিয়ে ছাদের চিলেকোঠার রুমটাতে ঢুকলো। আরিফ আর চোখে সব পর্যবেক্ষণ করছিল এবং হাসছিল। অরির গোমড়া মুখ দেখে সে বুঝেছে অরির এবার সে টক্কর দিতে পেরেছে। এতেই তার ভীষণ আনন্দ হচ্ছে।
অরি রুমের লাইট অন করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রাখলো। অন্য সব চিলেকোঠার মতো তাদের চিলেকোঠা নোংরা জিনিস দিয়ে ভর্তি নয়। অরি এখানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেখানে সব কিছু রেখে বের হলো অরি। অরি বের হবে বুঝতে পেরে আরিফ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। অরি বের হয়ে আরিফ এখনো ছাদে দেখে মুখ বাঁকায়। তার মাথায় আরিফ জব্দ করার বুদ্ধি আসে। সে দ্রুত সিঁড়ি ঘর দিয়ে নেমে ছাদের লাইট বন্ধ করে দেয়। অরি কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রয়। সে ভেবেছিল আরিফ ভয় চিৎকার করবে, তবে অনেক সময় পেরিয়ে গেল চিৎকারের শব্দ তার কান অব্দি পৌঁছায় না। সে আরিফ দেখতে চুপি চুপি ছাদে আসে। কোথাও আরিফ না দেখে ঘাবড়ে যায় সে। আর তখনই পেছন থেকে আরিফ হেসে ওঠে। অরি লাফিয়ে ওঠে, পিছনে ঘুরে আরিফকে দেখে রেগে তাকায়। বিরক্তিকর কণ্ঠে বলে, আপনি তো ভারী বেয়াদব। এই গভীর রাতে ভূতের মতো হেসে তো এখনই আমায় মেরে ফেলছিলেন। নিজে আমায় ভয় দেখাতে এসে এখন নিজেই ভয় পেয়ে গিয়েছো। এখন আমার দোষ দিচ্ছ। কি যেন একটা কথা আছে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনাও না, তাই না? অ্যাম আই রাইট? আমায় অপমান করেছিলে, আমিও তার শোধ তুলে নিলাম, মিস অরি ওয়াসিনাত। অরি বুঝলো সে সাথে পারবে না, তাই কিছু না বলে আরিফ রেখে নিজের রুমে চলে গেল। আরিফ হাসলো কতক্ষণ। সে নিজের প্রতিশোধ তো নিতে পেরেছে, তাকে অপমান করেছিল সেও করে দিয়েছে। এখন শান্তি শান্তি লাগছে তার। তাকে কেউ কিছু বলবে আর সে তার জবাব দেবে না, তা কখনো হয়? আরিফ নিজেও ছাদ থেকে নেমে পড়ল। আবার আগামীকাল বাকি বাদরগুলো আসবে, তখন সে মোটেও ঘুমাতে পারবে না। এত মানুষের মধ্যে আরিফ থাকতে পারে না, সহজে কারোর সাথে মিশতে পারে না। কাল থেকে সবাই আসবে, তখন তো কারো ঘুম হবে না ভালো করে, তাই তাড়াতাড়ি রুমে চলে গেল। আকাশে সাদা কালো মেঘের উপস্থিতি, ঠান্ডা শীতল হাওয়া বইছে, সূর্যের দেখা নেই বললেই চলে। অরিদের বাড়িটা পুরনো জমিদার বাড়ির মতো। আদি শিকদারের বাবার বাবা নাকি জমিদার ছিলেন। বাড়িটা সেই আমলের, তবে এখন আগের মতো সেই নতুন করে কাজ করানো হয়েছে বাড়িটাতে। তাই পুরনো বাড়ি বলা চলে না, রং করানো হয়েছে। তবে বাড়িটা বেশ বড়। অরি ঘুম থেকে উঠে বাড়ির পেছনের তার বাগানটিতে চলে আসলো। এইটা তার অন্যতম শখগুলোর মাঝে আরেকটি। এখানে বিভিন্ন জাতের গোলাপ, জবা, রজনীগন্ধা, কাঠগোলাপ সহ আরো অনেক রকম ফুলের গাছ রয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাগানে না আসলে তার সকাল ভালো যায় না। আরিফ এত সকালে না উঠলেও আজ ঘুম ভেঙে গিয়েছে। আসলে অচেনা জায়গায় মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। সে রুমের বারান্দায় এসে দাঁড়ালো। এটা তার অভ্যাস, ঘুম থেকে উঠে বারান্দায় এসে কিছুক্ষণ সময় কাটাবে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না, তবে কিছুটা ব্যতিক্রম হলো অন্য দিনগুলোর তুলনায়, কারণ জায়গাটা আলাদা এবং মানুষগুলো। তবুও এখানটা একটু বেশি ভালো লাগছে। আরিফ রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালো। নিচে তাকাতেই চোখ পড়ল মনোমুগ্ধকর এক দৃশ্য। এক রমণী নিজ হাতে বাগানের ফুলগুলোর যত্ন নিচ্ছে। আরিফ অজান্তেই তার মুখ থেকে বের হয়ে আসলো, আমার অরি পাখি। আবার হঠাৎ কি যেন মনে পড়ে নিজে নিজে বলল, শি ইজ রিয়েলি এ বোম্বাই মরিচ। কথাগুলো মরিচের মতোই ঝাল, বাট আই ডোন্ট লাইক ঝাল। তবে এমন ঝাল খেলে ক্ষতি নেই। অরি পিছু ফিরতেই আরিফের ভালো লাগাটা গায়েব হয়ে গেল। মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। সে কিছু একটা ভেবে নিচে নামার জন্য রুম ত্যাগ করে। গন্তব্য তার অরি। অরির সাথে ঝগড়া করতে তার বেশ লাগে। এখনো ঠিক তাই করতেই সে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে কাউকে চোখে পড়ল না, হয়তো ঘুমাচ্ছে সবাই। আরিফ হাঁটতে হাঁটতে বাগানের দিকটায় চলে আসে। এসে এমন ভাব ধরলো যে সে অরিকে দেখেইনি। অরি আরিফকে নিজের প্রিয় জায়গায় দেখে বেশি বিরক্ত হলো। তবুও গতকাল রাতের মতো ভুল সে করল না। আরিফ অরিকে জ্বালানোর একটা বুদ্ধি বের করলো। বাগানের ভেতর প্রবেশ করে একটা লাল টকটকে গোলাপ ছিঁড়ল। যদিও সে গাছ থেকে ফুল ফিরতে পছন্দ করে না, সে মনে করে গাছের ফুল কাছেই সুন্দর, হাতে নাই। যদিও সে গাছ থেকে ফুল ছিঁড়তে পছন্দ করে না, সে মনে করে গাছের ফুল গাছেই সুন্দর, হাতে না। তবুও অরিকে রাগানোর জন্য কাজটা করলো। যা দেখতে পেয়ে অরি এক প্রকার তেড়ে আসলো কাছে। আরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? আমার গাছের ফুল কেন ছিঁড়লেন আপনি? আপনাকে অনুমতি কে দিয়েছে? আর আপনি আমার বাগানে কেন এসেছেন? আরিফ ফুলটা দেখতে দেখতে বলে, ফুল ছিঁড়তে হলে অনুমতি নিতে হয় নাকি? এই ফুলটা আমার বেশ লেগেছে তাই ছিঁড়েছি, তাতে তোমার কি? কারণ গাছটা আমার, আর এই ফুলগুলোও আমার খুব শখের। আমি বড় ফুপিকে গিয়ে এখনই বলছি, তার বিদেশি বাদর ছেলে আমার গাছের ফুল ছিঁড়েছে। আরিফ ভাবলেশীন হয়ে বলে, তো বলো,
মানা কে করেছে তোমায়? অরি কি করবে বুঝে উঠতে পারলো না। এই ছেলের কথাবার্তা সে বুঝে না। গতকাল আসার পর থেকে তার পিছে লেগে আছে। অরি বুঝলো না এর সাথে তার শত্রুতাটা কোথায়। স্বাভাবিকভাবে কথা বলতে গেলেও ঝগড়া লাগে। আরিফের ব্যবহার দেখে প্রচুর বিরক্ত সে। কিছু বলতেও পারছেন, আবার সহ্য করতে পারছে না, আবার নিজ গায়ে পড়ে ঝগড়া করছে। অরি মৃদু কণ্ঠে শুধালো, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? গতকাল আসার পর থেকে আমায় জ্বালাচ্ছেন কেন বলুন তো? কি ক্ষতি করেছি আপনার আমি? আপনাকে তো চিনতেও পারি নাই আমি ঠিক মতো। সেই কোন ছোটবেলায় দেখেছি, তো আমার সাথে কেন ঝগড়া করছেন? আমার এমন ঝগড়া করতে আর ভালো লাগছে না, আমার পিছু ছাড়েন তো। আই ডোন্ট লাইক দিস। আমায় প্রশ্ন করবে না, এটা আমার একটু পছন্দের না। তুমি হলে বোম্বাই মরিচ, যা আমি মোটেও পছন্দ করি না। আমি অপছন্দের জিনিসের সাথে কখনো আপোষ করি না, তাই তোমার সাথে ভালো করে কথা বলার কোনো প্রয়োজনই মনে করি না আমি। আরিফের কথাগুলো শুনে পরীর কাজ চলে যাচ্ছে। কথাগুলো বলে শীষ বাজাতে বাজাতে চলে যায়। অরি পেছন থেকে চেঁচিয়ে বলে, আপনার আমাকে পছন্দ নয় এতে আমার কিছু যায় আসে না, বুঝেছেন? আপনি পছন্দ করলেও আমার কিছু যায় আসে না, না করলেও আমার কিচ্ছু যায় আসে না। বেয়াদব ফাজিল পুরুষ, আমার সামনে আর আসবেন না আপনি মোটেও। অরির আগে ফুঁসছে। আরিফ অরির কথা শুনে মুচকি হেসে বাড়ির ভেতরে প্রবেশ করে। অরির নিজেও বাগানের দরজা লাগিয়ে বের হয়ে যায়। তার প্রচুর বিরক্ত লাগছে, সাথে রাগ হচ্ছে। এই বজ্জাত বিদেশি বাদুড় একদিনেই তাকে জ্বালিয়ে মারলো। আর কতদিন থাকবে কে জানে। অরি নিজের মনে মনে বকতে বকতে নিজের রুমে চলে আসে সে। কিছুতেই রাগ কমছে না তার। অরিফের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। বেয়াদব বিদেশি বাদুর, আমি ছাড়বো না তোকে। আমার গাছের ফুল ছেড়ে না, আমিও এর প্রতিশোধ নিব। আমি প্রতিজ্ঞা করছি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। খালি একটা সুযোগ পাই আমি, একটুও হাতছাড়া করব না। আমি যদি তোকে ভুল খাওয়াতে না পারি, আমার নাম অরিনা। বলেই অরি মুখ ভেঙচি কাটল। সকাল 9টা। বসার রুমে সবাই মিলে গল্পগুজব করছে। সেখানে আদি শিকদার এবং খাদিজা বেগম এসে নিজেরাও যোগ দিলেন। কতগুলো বছর মেয়ের সাথে দেখা হয় না, আজ এতগুলো বছর পর মেয়ে নিজের বাড়িতে এসেছে। কত কথা জমে আছে। কাল তেমন কথা বলার সুযোগ পায়নি তারা। মোবাইলে কি আর সব কথা বলা যায়? কথা বলা গেলেও তো ছোঁয়া যায় না। গতকাল ক্লান্ত থাকায় সবাই বিশ্রাম নিয়েছে। 14 বছর পর দেশে ফিরেছেন নামি ইসলাম। স্বামী সন্তান নিয়ে সেখানেই সেটেলড তারা। আরিফ একমাত্র ছেলে তাদের। আরিফ কিছুক্ষণ পরে নিচে নেমে আসলো। এসে নিজের মায়ের পাশে নিঃশব্দে বসে পড়ল। এখানে কোথাও অরিকে দেখতে পেল না সে। আরিফ, তুমি আর অরি গিয়ে তোমাদের বাকি কাজিনদের নিয়ে আসবে। ওরা ট্রেনে করে আসছে, নাস্তা করে তৈরি হয়ে নাও। আরি নামি ইসলামের কথায় না করবে ভাবলো, তবে অরির সাথে যাবে ভেবে রাজি হয়ে গেল। সে একটাও চান্স মিস করতে চাইছে না অরিকে জ্বালানোর। অগত্যা আরিফ তার মায়ের কথায় রাজি হয়ে গেল। তাই সে তার মায়ের কথার পিঠে উত্তর দেয়। ঠিক আছে আম্মু, সমস্যা নেই। অরিও তখন নিচে নেমে আসে। এতক্ষণ যাবৎ সে নিজের রুমে বসে আঁকছিল। এসে সবার সাথে যোগ দেয় সেও। অরির বাবা ইমন শিকদারও এখানে ভাই বোনদের সাথে গল্প করছে বসে। অরিকে দেখে নামি ইসলাম তাকে কাছে ডাকেন। অরি নামি ইসলামের অপর পাশে বসে পড়ে। আরিফ তার দিকে তাকিয়ে হাসছিল। অরি আরিফের হাসির মানে বুঝে উঠতে পারল না। তখনই নামি ইসলাম বলে ওঠেন, অরিমা, তুই আর আরিফকে তোর ফুফা আর ভাই বোনদের নিয়ে আয়। আরিফ তো আর এখানকার রাস্তাঘাট তেমন করে চেনে না, তারা ট্রেনে আসছে। তোরা দুজনে একসাথে যা, আর আমার আরিফকে গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আয়। অরি বিরক্ত হলো ফুপির শেষের কথা শুনে। সে মোটেও চাইছে না এই বজ্জাত আরিফ না ছাইয়ের সাথে বের হতে। তবে না করাও সম্ভব না। না করলে তার প্রতি রাগ করতে পারে। তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সে জোরপূর্বক হেসে বলে, ঠিক আছে বড় ফুপি, কখন বের হতে হবে? নামি ইসলাম কিছু বলবেন তার আগেই পাশ থেকে অরির মেঝোপুপি সৃজনী রহমান বললেন, নাস্তাটা তাড়াতাড়ি করে জামা, ওরা মনে হয় এসেই গেল প্রায়। আমার মেয়েটাকে কতদিন দেখি না। অরি সৃজনী রহমানের দিকে তাকিয়ে বলল, ফুপি, একদিনও হয়নি তোমরা এসেছো, আর এরই মধ্যে তুমি কতদিন বানিয়ে দিচ্ছ। ওই তো হবে কিছু একটা, মায়ের মন তুই কি বুঝবি। অরি ভুরুকুচকে তাকায়। পাশ থেকে নামি ইসলাম বলেন, ওসব বাদ দে মা, চল নাস্তা করে নেই সবাই। অরু শেখ সবাইকে খেতে ডাক দিলেন।
সবাই টেবিলে বসে পড়ল সকলের নাস্তা করার জন্য। বিভিন্ন পদের খাবার দিয়ে টেবিল সাজানো, সবাই নিজের মতো নিয়ে খেয়ে নিল। অরি নিজের রুমে চলে আসলো। তৈরি হতে হবে আবার তার। আরিফ সাথে যেতে হবে, এর থেকে বিরক্তিকর আর কি হতে পারে? বিরক্তি লাগলেও কিছু করার নেই, যেতেই হবে। তা না হলে সবাই নানা রকম কথা বলবে। আরিফ বিরক্তি নিয়ে অপেক্ষা করছে অরির জন্য। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও অরি আসছে না। আরিফের ইচ্ছে করছে অরিকে পানিতে চুবাতে। এত সময় লাগে তৈরি হতে? আরিফ এক প্রকার রাগে ফুঁসছে, কাউকে কিছু বলতেও পারছে না সে। অরি নিজের বারান্দা থেকে উকি দিয়ে দেখছে আরিফকে। সে ইচ্ছে করেই এমন করছে। অরি তৈরি হয়ে নিয়েছে আরো অনেক সময় আগে। আরিফকে জ্বালানোর জন্যই এখনো নিচে নামছে না সে। এই ব্যাটাকে যেমন ভাবে জ্বালানো যায় অরি তেমন ভাবেই জ্বালাবে। তাকে জ্বালানোর কোনো সুযোগে হাতছাড়া করবে না। তবে নিচ থেকে বড় ফুপির আওয়াজে এবার নামতেই হলো তাকে। নিচে নামতেই নামে ইসলাম অরিকে কাছে ডেকে বলে, সাবধানে যাস মা, আমার ছেলেটার একটু খেয়াল রাখিস। ও তো এখানে কিছু চিনেও না, ওকে রেখে কোথাও যাস না। একা একা দুজনে সব সময় একসাথে থাকিস। অরি মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না বড় ফুপি, আমি তোমার ছেলের খেয়াল রাখবো খুব ভালো করে, আর গ্রামটাও ঘুরে দেখাবো। অরির আম্মু অরু শেখ এগিয়ে এসে বললেন, রাস্তায় কোনো দুষ্টুমি করবি না ওরি, আর আরিফকে মোটেও জ্বালাবি না। ছেলেটা অনেক দিন পর এখানে এসেছে, ওর সাথে সব সময় থাকিবি, আর সাবধানে যাস। সকলের কথা শুনে অরির একটু বিরক্ত লাগছে। তারা কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে? এভাবে বলার কি আছে? ইমন শিকদার অরির কাছে এসে বলেন, আম্মা গাড়ি নিয়ে যাবে তোমরা নাকি ভ্যানে যাবে? আরিফ ততক্ষণে বিরক্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ইমন শিকদারের কথা শুনে তার বিরক্তির পরিমাণ আরও বেড়ে গেল। ভ্যানে সে কত বছর ওঠে না, এর থেকে তো গাড়িই ভালো। এই তো সে আরিফকে জব্দ করার একটা উপায় পেয়ে গেছে। অরি আরিফকে দেখে শয়তানি হাসি দিয়ে তার আব্বুকে উদ্দেশ্য করে বললেন, আব্বু, গ্রাম কি গাড়িতে ঘুরে মজা পাবে বলো? ভ্যানই বেস্ট। তুমি রহিম চাচাকে আসতে বলো, আমরা ওনার ভ্যানে চড়ে গ্রাম ঘুরবো, তাই না আরিফ ভাইয়া? ইমন শিকদার সম্মতি দিলেন। রহিম মিয়াকে ফোন করার জন্য সাইডে গেলেন। আরিফ বুঝল অরি তাকে জ্বালানোর জন্যই গাড়ির বদলে ভ্যানের কথা বলেছে। আরিফা কম না। আরিফ নিজের বিরক্তি প্রকাশ না করে বলল, ভ্যান ওকে, আমার কোনো সমস্যা নেই। নতুন কিছুতে ওঠার অভিজ্ঞতাটা সেই, অনেক বছর হলো উঠি না। আমি খুবই এক্সাইটেড। অরি খুব ভালো করে বুঝতে পারলো আরিফ তার শয়তানি বুদ্ধি ধরতে পেরে এখন এমন বলছে। মনে মনে ভীষণ হাসলো সে। আজ যে আরিফের কপালে কি আছে তা আরিফ টেরও পাচ্ছে না। নামি ইসলাম কাছে এসে বললেন, অনেক দিন হলো ভ্যানে উঠিস না। আব্বু সাবধানে যাস, আর আবির সাথে সাথে থাকিস সব সময়, আর অরির সাথে সাথে থাকবি সব সময়। তুই কিন্তু এখানকার কিছুই চিনিস না, তাই সাবধানে চলাচল করবি। এটা কিন্তু শহর, গ্রাম না। শহরের মতো গ্রামের রাস্তাঘাট এত উন্নত না। আরিফ বিরক্তিকর কণ্ঠে বলে, আম্মু তুমি ভুলে যাচ্ছ আমি আগেও এখানে এসেছি। হ্যাঁ হতে পারে অনেক বছর আগে, তবে সব তো আর পাল্টাইনি তাই না? আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে আমি সব কিছু ভুলে যাব। আমার সব কিছুই মনে আছে। আর আমি কোনো বাচ্চা না যে একটা মেয়ের পিছু পিছু যেতে হবে। নামি ইসলাম চোখ রাঙিয়ে বললেন, আরিফ, এগুলো কী ধরনের কথা? তুমি অনেক বছর পর এসেছো এখানে, সব কিছু চেঞ্জ হয়েছে, তাই অরিকে নিয়ে ঘুরে দেখবে। এতে বাচ্চা হওয়ার কথা কোথা থেকে আসছে? এত বড় হয়ে গেছে, এখনও যদি এরকম জেদ ধরে থাকো তাহলে হবে? কোন পরিস্থিতিতে কি করতে হবে এখনও তোমার সেই জ্ঞান হয়নি। এত বেশি বুঝো কেন? আরিফ উত্তর দেয় না। রিনা এসে খবর দেয় রহিম চাচা চলে এসেছেন। ওরি ওড়না ঠিক করতে করতে বাড়ির বাইরে চলে আসে। আরিফ নিজেও বাইরে যায় সবাইকে বিদায় দিয়ে। ভ্যানের সামনে বসে পড়ে অরিন। অরিকে দেখে রহিম চাচা বলেন, আম্মা জান কেমন আছেন আপনি? অরি মিষ্টি করে হেসে শুধালো, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আর আপনার পরিবারের সবাই কেমন আছে? এই তো আম্মা ভালোই আছি। পরিবারের সবাই ভালো আছে আম্মা জান? আরিফ বুঝে উঠতে পারল না কোথায় বসবে সে, তাই সে অরির সামনে দাঁড়িয়ে বলল, আমি কোথায় বসবো? অরিক চোখ তুলে তাকালো। আরিফকে নিজের সামনে দেখে বিরক্ত হলো। এরপর বিরক্তিকর কণ্ঠে বলল, আরে দূরে সরে দাঁড়ান, এটা আপনার কানাডা না যে মেয়েদের কাছে ঘেঁষলে তারা খুশি হবে। এটা বাংলাদেশ, বিদেশি বাদুর।
তাই আমার থেকে দূরে দূরে থাকবেন। আপনি যতই আমার ভাই হন, আশেপাশের মানুষ দেখলে বাজে কথা বলবে। বিদেশি বাদর কি? আমার একটা নাম আছে আরিফ। আমার সুন্দর নামটা কি তুমি উচ্চারণ করতে পারো না, নাকি তোমার মুখে উচ্চারণ করতে সমস্যা হয়? অরি ভেঙিয়ে বলল, আরিফ নাকি সুন্দর নাম? আরিফ হবে না ছাই হবে। ছাই কোথাকার। আরিফ এবার প্রচুর রেগে যায়। সে ফুঁসতে ফুঁসতে বলে, ইউ বোম্বাই মরিচ, তুমিও যেমন, তোমার ব্যবহার বোম্বাই মরিচের মতো। তো আমার কি? অরি গা ছাড়া ভাব দেখে আরিফ রাগে শরীর জ্বলছে। আরিফ পারলে অরিকে কাঁচা চিবিয়ে খাবে এমন অবস্থা। রহিম মিয়া দুজনকে ঝগড়া করতে দেখে মৃদু হাসেন। তার আর তার বউয়েরও তো এমন ঝগড়া চলতে থাকে। এটাকে ঝগড়া বলে না, এটাকে বলে ভালোবাসা। তবুও দিন শেষে তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। হয়তো এটাই ভালোবাসা। সে দুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুজন ঝগড়া কইরেন না। বাবা, আপনি সামনের পা পেছনে এক জায়গায় বসুন। আকাশ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পিছনে বসলো। তার এত শখ নেই যে অরির পাশে বসবে। তার এখন মনে হচ্ছে রাজি হওয়াটাই ভুল ছিল। অস্বস্তি হচ্ছে। কত বছর পর ভ্যানে উঠেছে, সেই সাথে একটু ভয়ও করছে। সেই ছোটবেলায় উঠেছিল, ভ্যান চলতে শুরু করলো। আঁকা বাঁকা রাস্তায় আপন গতিতে ছুটছে ভ্যানটি। আরিফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পল্লীর সৌন্দর্য দেখছে। এই পল্লী সৌন্দর্য দেখতে দেখতে আরিফ যে ভ্যানে উঠেছে সেই ভয়টা তার দূর হয়ে গেল। মৃদু হাওয়া, আশেপাশের লোকজন, প্রকৃতির রূপ সব উপভোগ করছে আরিফ। দুধারে ধান খেয়ে তার মাঝখান দিয়ে রাস্তা। ধান গাছগুলো সবুজ হয়ে আছে। কিছুদিন পরে ধানের ফুল আসবে। দেখতে কি সুন্দরই না লাগছে। ওরি নিজে উপভোগ করছে। বেশ কদিন হয়েছে বাড়ি থেকে বের হয় না। এইচএসসি পরীক্ষার পর আর বের হওয়া হয়নি। অ্যাডমিশনের জন্য এখনো কোচিংয়ে ভর্তি হওয়া হয়নি। এত সুন্দর করে সব কিছু উপভোগ করছিল। হঠাৎ আরিফ তার মাঝে ওরিকে উদ্দেশ্য করে বলে। ওরি বিরক্তিকর কণ্ঠে বলল, একটু আগে ছাই বলাতে তো রেগে গিয়েছিলেন, এখন নিজেই আমায় বোম্বাই মরিচ নামে ডাকছেন। নিজে শুধরান, তারপর আমায় বলতে আসবেন। তা না আমাকে জ্ঞান দিতে আসে। আরিফ শান্ত মেজাজটায় গরম হয়ে গেল। এই মেয়ে ভালো কথা বলতেও পারে না, মেজাজটা বিগড়ে দিল। আরিফও উত্তর না দিয়ে চুপ রইল। ওরিও কথা বাড়ালো না। ছোট ছোট ছেলেমেয়েরা ব্যাগ কাঁধে স্কুলের উদ্দেশ্যে পা চালাচ্ছে। আশপাশে দিয়ে আরও ভ্যান গাড়ি তাদের ছাড়িয়ে চলে যাচ্ছে। আরিফ ছোট ছোট ছেলে মেয়েদের যেতে দেখে মনে করলো সেও যখন বাংলাদেশে ছিল তখন এভাবে করে যেত। ভোর সকালে তার মা তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে দিয়ে আসতো। সেগুলো এখন পুরনো স্মৃতি ছাড়া কিছুই না। অরি খোলা মাঠে পিচ্চি ছেলেদের ফুটবল খেলতে দেখে ভ্যান থামাতে বলে। রহিম মিয়াও ভ্যান থামায়। অরি দৌড়ে সেখানে চলে যায়। হঠাৎ গাড়ি থেকে নেমে যাওয়াতে আরিফ স্মৃতির পাতা থেকে বের হয়ে আসে। পিছনে ফিরতে দেখতে পায় অরি নেই। আরিফ ভাবলো অরি কোথায় গেল। সে নিজেও ভ্যান থেকে নেমে পড়ল। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল অষ্টাদশীকে, যে বাচ্চাদের সাথে কিছু কথা বলছে। আরিফ দাঁড়িয়ে থাকতে দেখে রহিম মিয়া বললেন, বাবা, আপনিও যান আম্মার সঙ্গে ফুটবল খেলেন। আম্মাজান ভারী ভালো মনের একটা মাইয়া। আপনার লগে হয়তো একটু ঝগড়া করে, তবে সে খুবই ভালো। কিছুদিন থাকেন, তারপর সব বুঝে যাবেন। আরিফ রহিম মিয়ার কথায় উত্তর দিল না। আসলে কি বলবে খুঁজে পেল না, তাই চুপচাপ রইল। অনেক সময় অরিকে বাচ্চাদের সাথে কথা বলতে দেখে। আরিফ নিজে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই শুনতে পেল অরি এবং বাচ্চাগুলোর কথা। আফা, আপনি যান তো, আমাকে খেলতে দিন। এইখানে এসে আমাদের খেলতে কেন দিতেছেন না? প্লিজ আমিও একটু খেলি। বেশি না, অল্প একটু খেলবো। তোরা তো সেই কখন থেকে খেলছিস। 5-10 মিনিট আমরা খেলে কি হবে? তবুও বাচ্চারা রাজি হলো না। তবুও আরিফ এগিয়ে এসে বলল, চলো এখান থেকে। ওরা রাজি হচ্ছে না, তখন জোরাজোরি কেন করছো বলো তো? আপনি কি বুঝবেন এদের সাথে ফুটবল খেলার মজা? আপনি তো বিদেশে বড় হয়েছেন, দেশীয় সংস্কৃতি কি একটুও জানেন না নাকি? আরিফ হাত ঘড়ির দিকে তাকালো। ট্রেন কিছুক্ষণের মাঝে স্টেশনে পৌঁছানোর কথা, তবে তারা এখনো সেখানে উপস্থিত হতে পারেনি। সে অরিকে তাড়া দিয়ে বলল, দ্রুত চলো মিস বোম্বাই মরিচ, না হয় লেট হয়ে যাবে। তারা আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। অরি নিজেও আর কথা বাড়ালো না। আরিফ ঠিকই বলেছে, লেট হয়ে গেলে আবার সবার সমস্যা হতে পারে। আরিফের পেছন পেছন হাঁটা ধরলো। ভ্যানে এসে বসতেই ভ্যান চলতে শুরু করলো। যাওয়ার পথে মানুষের কাজ, গ্রামীণ সৌন্দর্য চোখে পড়লো আরিফের। সে উপভোগ করতে লাগলো।
রাস্তায় তার সাথে আর কথা হয়নি আবির। দুজনই চুপ করে রইল। দুজনই চুপ করেছিল। কেউ ঝগড়া করতে চাইলো না, সবারই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে চাইছে। স্টেশনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে আরিফ এবং অরি। ট্রেন এসে পৌঁছেছে, তবে এখনও তাদের খুঁজে পায়নি। যদিও আরিফ ফোনে নেচে, কিন্তু অরি আরিফকে কিছু জিজ্ঞাসা করবে না। আরিফের প্রতি বেশ বিরক্ত অরি। অরির নিজের প্রতি রাগ লাগছে। নিজের ফোনটাও আনেনি। ফোন দিয়ে যে শুনবে তারও উপায় নেই। ফোনটা আনলে কত ভালো হতো। তার মনে হচ্ছে নিজেকে তুই একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো। আর সে আরিফের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তখনই একটা মেয়ে এসে অরিকে জড়িয়ে ধরল। অরি প্রথমে ঘাবড়ে গেলেও বুঝতে পারলো কে হতে পারে। মেয়েটি তাকে ছেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে শুধালো, কেমন আছিস অরি? কতদিন পরে দেখা হলো। আরে আরিফ ভাইয়া যে এসেছো, তুমি কেমন আছো? অরি মুচকি হেসে বলে, এই তো ভালো আছি রাহি। চুপ কর ফাজিল মেয়ে, তুই তো খোঁজ খবরও নিস না আমাদের। আমি কল বা মেসেজ করলেও তারপরও রিপ্লাই দিস। তোর সাথে কথা বলাও ঠিক না। তোর সাথে যে আমি কথা বলছি এটা তোর 7 জন্মের ভাগ্য ভালো। পরীক্ষা শেষ হলো, কোথায় একটু ঘুরতে গেলি না? কতবার বললাম আমাদের বাসায় একটু আয়। কিছুদিন পরে অ্যাডমিশন, তো ভর্তি হতেই হবে। আরে রাহি, মন খারাপ করো না তো। আরিফ বেশ বিরক্ত। এমনিতেও অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, তার উপর এদের এসব কথাবার্তা কিছুই যে সহ্য করতে পারছে না। তখনই জাবির এগিয়ে আসলো। জাবির অরির মেজ ফুপি সৃজনী রহমানের ছেলে। আরিফের থেকে কিছুদিনের ছোট। তার এখনো মাস্টার্স শেষ হয়নি। জাবিরকে দেখে আরিফ একটু স্বস্তি পেল। আর তো এই তুই পাগলের বকবক শুনতে হবে না তার। সে আরিফকে বলে, ভালো আছো ব্রো? আরিফ মৃদু স্বরে শুধালো, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ ভালোই আছি। জাবির ভুরুকুচকে তাকালো। এই ছেলেটা তার বড় ভাই হলেও এখনো ঠিকমতো কথা পর্যন্ত বলেনি তাদের সাথে। ছেলেটা তাদের সাথে মিশতে চায় না ঠিকমতো। হয়তো ছোট থেকে একা একা থাকতে অভ্যস্ত, তাই সে আর কথা বাড়ালো না। অরি আরিফের আব্বু আসাদ আহসান মেজ ফুফা ছোট ফুফাকে সালাম দিয়ে কথা বলল। 3টা ভ্যান ঠিক করে অরিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সবাই। অরিসহ 4 জন মেয়ে ছিল, তারা এক ভ্যানে বসেছে। বাকিরা বাকি 2টো ভ্যানে বসেছে। আরিফের নিজের বাবার সাথে ভালো মন্দ টুকটাক কথা বলল। বাবা ছেলে এক ভ্যানে বসেছে, তাই আর তারা কেউ ভ্যানে ওঠেনি। আর এক ভ্যানে জাবির আর অরির বাকি 2 ফুপা। অরির বড় ফুপি অর্থাৎ নাম ইসলামের একটা মাত্র ছেলে আরিফ। মেজ ফুপির 3 ছেলে মেয়ে, জাবির, জায় আর ইরার বয়সী একটা মেয়ে যার নাম ইলা। ছোট ফুপির 4 ছেলে মেয়ে, রাহি, রাবা, তাতান, টুসি। রাহি, রাবা অরি সমবয়সী। রাহি, রাবা যমজ। এদের 3 জনের মধ্যে আবার গলায় গলায় ভাব। এরা একজন আরেকজনের কথা সবার সাথে শেয়ার করে। শেয়ার না করলে মনে হয় এদের কারো রিপিটের ভাত হজম হয় না। তাতান তো অনেক ছোট, বয়স 3 বা 4 বছর। টুসি ইরার থেকে 1 বছরের ছোট। যায় আবার অরিদের থেকে 2 বছরের ছোট। এই তো এদের নিয়েই অরির কাজিন মহল। অরির বাবা 3 বোনের একমাত্র ভাই। বড় 2 বোনের পরে সে, তারপর ছোট বোন। অরিদের পরিবার বেশ বড়ই। বাকি সবাই বছর শেষে বেড়াতে আসলেও অরির বড় ফুপিরা আসতেন না। তারা 14 বছর ধরে কানাডায় থাকেন, তার গ্রামে আসা হয়নি তাদের। এবছর আরিফের গ্রাজুয়েশন শেষ হয়েছে, তাই নামে ইসলাম ঠিক করেছেন একেবারের জন্য বাংলাদেশে চলে আসবেন। তাই সপরিবারে এখানে। আরিফের নিজ মাতৃভূমির প্রতি টান ছিল। অনেক তো হলেও অন্যের দেশে পড়ে থাকা, এবার না হয় নিজ দেশেই থেকে গেল। কতদিন আর থাকা যায় নিজের দেশে? তো আলাদা একটা টান আছে, যেখানে পা রাখলে শরীর মন সব ভালো হয়ে যায়। বাড়ি আসতেই হইচই লেগে গেল। বাড়ি 3 জামাই এত বছর পর একসাথে বাড়িতে এসেছে। আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখছেন না আদি শিকদার, ইমন শিকদার। অরু শেখ ও রান্নাঘরের কাজ সামলাচ্ছেন। সে তো আর একা সব কাজ করতে পারবে না, তাই সাথে নামি ইসলাম এবং অরির ছোট ফুপি ইফা খানমও তাকে সাহায্য করছেন। সৃজনী রহমান ছেলে মেয়ে আসাতে তাদের নিয়ে ব্যস্ত। আদি শিকদার সহ বাকিরা বসার রুমে বসে আছেন। আব্বু আম্মু কোথায়? তাকে যে দেখছি না। তোমার শাশুড়ি আম্মু অসুস্থ আসাদ, সে নিজের রুমেই থাকে সবসময়। বয়স হয়েছে এখন, বেশিরভাগ সময় অসুস্থই থাকে। তাহলে আব্বু যাই আমি।
তাকে দেখে আসি। হ্যাঁ যাও, সেও তোমাদের জন্য অপেক্ষা করছে। তিন জামাই শাশুড়িকে দেখতে গেল। অপরদিকে কাজিনরা সব আড্ডায় বসেছে অরুর রুমে। শুধুমাত্র একজন নেই, আর সেই একজন হলো আরিফ। আরিফ সবসময় একা থাকতে ভালোবাসে, এত হট্টগোল তার পছন্দ না। যাতে সবার থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করছে। রাহি, রাবা, অরি, জায়, জাবির 5 জন মিলে আড্ডা দিতে বসেছে। জাবিরের সাথে সবাই অনেক ফ্রি। জাবিরও সবাইকে বোনের চোখে দেখে, শুধু একজন ছাড়া। গত 2 বছর যাবৎ একটু একটু করে তার প্রতি অনুভূতি নিজের হৃদয় কোঠায় সাজিয়েছে জাবির। তাকে বুঝতে যায়নি, বুঝতে পারলে যদি তার সাথে আর সে কথা না বলে, তার সাথে ভালোভাবে না মেশে। এখনো সাহস হয়নি তাকে মনের কথা জানানো। প্রেম সে করতে চায় না, তাকে পবিত্রভাবে বিয়ে করে নিজের আপন করে নেবে। তবে এখন সে পড়াশোনা করছে, তাই চাইলেও সম্ভব নয়। কি হলো জাবির ভাইয়া, কোথায় হারালে? পরীর কথায় জাবির জোরপূর্বক হেসে বলল, কোথায় আর হারাবো, আছি তো তোমাদের মাঝে। তোমরা গল্প করছো আর আমি গল্প শুনছি। আমি কি বলবো বলো তোমাদের মাঝে? পরী সন্ধিহান কণ্ঠে বলল, ভাই, তুমি কি প্রেমে পড়েছো? তাই তো মনে হচ্ছে। প্রেমে পড়লেই কিন্তু মানুষ কল্পনায় ডুবে থাকে। একবার কল্পনায় ঢুকে গেলে দুনিয়া সম্পর্কে তাদের কোনো দিন ধারণা থাকে না। তোমাকে দেখে কেমন মনে হচ্ছে ভাই? কথাটা বলতে ঘর কাঁপিয়ে হাসতে থাকে রাহি, রাবা, অরি, যায়। জাবির লজ্জা পায় কিছুটা। ইস, এই মেয়েটা থেকে সব সময় লজ্জায় ফেলে দেয়। সে ধমক দিয়ে বলে, হাসি থামা ফাজিলের দল। বড় ভাইয়ের সাথে মজা করতে ভালো লাগছে না? বড় ভাইকে সম্মান করবি। তোমরা খুব দুষ্টু হয়ে গেছো কিছু বলি না দেখে। অরি, মামিকে বলে কিন্তু তোমাকে বকা খাওয়াবো। জাবির ভাইয়া, আমিও কিন্তু মেজো ফুপিকে বলে তোমাকেও বকা খাওয়াতে পারবো। তাই ভেবে চিন্তে কাজ করো। তুমি একা আর আমার দলে এই যে আমার বোনগুলো, আমাদের সাথে ভেবে চিন্তে লাগতে এসো। দেখা যাবে আমাদের সাথে লাগতে এসে তোমারই অবস্থা খারাপ হয়ে গেল। জাবির অসহায় দৃষ্টিতে তাকালো সবার দিকে। অরির সাথে সে কোনো কালেই পেরে ওঠে না। সব সময় অরি জিতে পাশ থেকে রাহি বলে, আচ্ছা বাদ দাও এসব। আজকে রাতে কিন্তু সেই একটা আড্ডা দিব। ছাদে বসে সবাই গল্প করব, মজা হবে। অনেক দিন এভাবে আড্ডা দেওয়া হয় না। অরিও সম্মতি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছিস। কি রে রাবা, আজ তুই চুপচাপ যে, কিছু হয়েছে? রাবা ক্লান্ত কণ্ঠে শুধালো, আমি ভাই অনেক ক্লান্ত, অনেকটা সময় জার্নি করেছি। তোদের মতো আমার এত এনার্জি নেই ভাই, শরীর আর চলছে না, বিশ্রাম নিতে মন চাইছে, কিন্তু এখান থেকে আবার যেতে ইচ্ছে করছে না, তাই তো চুপচাপ তোদের কথা শুনছি। জাবির রাবার কথা শুনে বলল, আচ্ছা তোমরা এখন বিশ্রাম করো, আমিও যাই। আসলেই অনেক ক্লান্ত লাগছে আমার। অনেক দূর জার্নি করে এসেছি, শরীর আর পারছে না। বিশ্রাম নেওয়াটা খুব প্রয়োজন। বিছানা বলছে আয় আমার কাছে আয়। জাবির বের হয়ে যায়। অরি উঠে দরজা আটকে দেয়। ততক্ষণে সবগুলো হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়েছে। অরি বিরক্ত হয়ে বলল, ভাই, তোদের তো আম্মু রুম দিয়েছে থাকতে, তাই না? তোরা আমার রুমে এমন হাত পা ছড়িয়ে শুয়ে পড়লি কেন? যা তোদের রুমে যা, ফ্রেশ হয়ে শুয়ে পড়। এখান থেকে তাড়াতাড়ি যা। রাহি বিরক্তিকর কণ্ঠে বলল, চুপ থাক তুই। এটাই এখন আমাদের রুম, মোটেও জ্বালাবি না। ভাগ এখান থেকে, একটু শান্তি দে। অরি কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। এদের সাথে কথাই পারবে না। বাইরের আবহাওয়া এখনো খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। চারিদিকে শীতল হাওয়া বইছে, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। এমন সময় সে ছাদে আসলো। মৃদু হাওয়া বইছে, আকাশে ঘন কালো মেঘ। এমন পরিবেশ ভীষণ পছন্দ অরির। 1 কাপ চা করে নিল, যদিও পাশ থেকে মা তাকে বকেছে, তবুও কিছু যায় আসে না তার। এখন একটু ছবি আঁকবে। সুযোগ যখন পেয়েছে, এমন দৃশ্যের একখানা ছবি না হয় এঁকেই ফেললো সে। ক্যানভাস, রং তুলে নিয়ে বাইরে চলে আসলো। আঁকা শুরু করলো সে। বাহ বোম্বাই মরিস, তুমি তো বেশ সুন্দর ছবি আঁকো। আমি জানি, আপনাকে বলতে হবে না। আপনি না বলেও আমি খুব ভালো করেই জানি আমি সুন্দর করে ছবি আঁকতে পারি। আরিফ বেশ বিরক্ত হলো। দেশে আসার পর বৃষ্টি দেখেনি সে, তাই তো এরূপ আবহাওয়া দেখে সেও ছাদে চলে আসলো। আসতেই দেখতে পেল ওরই ছবি আঁকছে। ছবি আঁকা এতটাই সুন্দর হয়েছে যে সে মুখ ফসকে কথাটা বলেই ফেলেছে। কখন বলে ফেলেছে সে বুঝতেও পারেনি। তবে সে ভুলেই গিয়েছিল এই মেয়ে কেমন। সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে,
তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? আমি স্বাভাবিকভাবে তোমার ছবি আঁকার প্রশংসা করেছি, আর তুমি তেরা জবাব দিচ্ছ। বড় বলে তো আমাকে একটু মান্য করতে পারো, নাকি এটাও করতে পারবে না? আমি এমনই সোজাসুজি উত্তর দেওয়া আমার পছন্দ নয়। আপনাকে বড় মানতে পারবো না। ওরির কথায় আরিফি বিরক্ত হয়ে কথা না বাড়িয়ে ছাদের উপর পাশ এসে বসে পরিবেশটা উপভোগ করছে। হুট করে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলো। ওরি নিজের জিনিসপত্র সেই চিলেকোঠার রুমটাতে রেখে আবারও বাইরে আসলো। ইতিমধ্যে ঝুম বৃষ্টি নেমেছে, ঝড়ো হাওয়া বইছে। ওরি নিজেকে সামলাতে পারলো না, নেমে পড়লো বৃষ্টিতে। বৃষ্টিটার খুব পছন্দের, ভিজিয়ে দিচ্ছে তাকে বৃষ্টি। আরিফ সামনের নিচে দাঁড়িয়ে দেখছে ওরিকে। তার একটু অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা আগে কখনো হয়নি। অনেক মেয়েকে সে ভিজতে দেখেছে, কিন্তু কখনো তার এমন ফিলিংস হয়নি। আরিফ বেশ ভালোই লাগছে ওরিকে দেখতে। হুট করে কি হলো তার? ওরি আরিফকে দেখে চিল্লিয়ে বলে, এই যে বিদেশি বাদুড়, চাইলেও আপনিও আমার সাথে ভিজতে পারেন। আমি এখন ঝগড়া করার মুডে নেই। মনে হয় না তো কখনো বৃষ্টিতে ভিজেছেন। একবার বৃষ্টিতে ভিজেই দেখেন না কেমন অনুভূতি হয়। অরির কথা শুনে আরিফ নিজেও ভাবলো সে একটু বৃষ্টিতে ভিজবে। অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না তার। এক পা করে সামনে এগিয়ে আসলো। সাথে সাথে ভিজে গেল সে। বেশ ভালো লাগছে বৃষ্টি তার। বৃষ্টি তার খুব প্রিয় ছিল ছোটবেলায়। সময়ের সাথে সাথে ভিন দেশের থাকায় আর বৃষ্টিতে ভেজা হয়নি তার। আরিফ ভীষণ উপভোগ করছে এই বৃষ্টি। কত সময় তারা দুজন ওভাবে বৃষ্টিতে ভিজেছে তা কারোরই খেয়াল নেই। বৃষ্টির তেজ কমেছে, ওরির শীত অনুভব হচ্ছে। তার হঠাৎ খেয়াল আসলো আরিফের কথা। পাশে তাকাতেই দেখলো আরিফ দাঁড়িয়েছে। সে দ্রুত আরি কিছুটা কাছে এসে বলল, এই যে বিদেশি বাদুড়, ঠিক আছেন আপনি? আরিফ কথা বলল না। ওরি ভয় পেয়ে গেল, আবারও জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন আরিফ সাহেব? কথা বলছেন না কেন? হঠাৎই আরিফ হেসে উঠল। ওরি বুঝলো আরিফ মজা করছিল। ওরির প্রচন্ড বিরক্ত লাগলো। সে নেমে গেল ছাদ থেকে। আরিফ মৃদু হেসে নিজেও সেদিকে পা বাড়ায়। যাক, একবার তো বিদেশি বাদুড় বলেনি, এটাই অনেক। মাথা ভার ভার লাগছে তার। এত সময় ধরে আগে কখনো বৃষ্টিতে ভেজা হয়নি। রুমে এসে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। ওরি নিজের রুমে এসে দেখে সবাই এখনো মরার মতো ঘুমাচ্ছে। ওরি বিরক্ত হলো, জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাগ্যিস তাকে মা দেখেনি, নাহলে বকা খেতে হতো। চেঞ্জ করে বাইরে এসে দেখে তিনটা এখনো ঘুম। ওরি এগিয়ে এসে সবকটাকে তুলল। রাহি বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো অরি, এখন ডাকছিস কেন? মাত্রই তো ঘুমালাম। মাত্র ঘুমিয়েছিস? এখন 3টা বাজে। সবাই হতো যার যার মতো খেয়েও নিয়েছে। তোরা খাবি না? কেন, তুই খাসনি? এত সময় তুই কি করলি? ঘুমাচ্ছিলি তো গরুর মতো। কখন কি হয় সেই খবর কি আর তোরা জানবি? বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই ভিজছিলাম। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তুই ততক্ষণ অপেক্ষা কর। আমরা একসাথেই খাবো, ঠিক আছে? ওরি সম্মতি দেয়। সবাই ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। নিচে নামতেই জাবিরকে দেখলো। তারা সবাই কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসলো। অরু সেই করিদের দেখে বলে ওঠেন, তবে আপনাদের এত সময় পর আসার সময় হলো? এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এদিকে ওদের কোনো পাত্তা নেই, লাপাত্তা হয়ে গেছে। মামি, তুমি যাও, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো, তোমাকে এত ভাবতে হবে না। সবাই জাবিবের কথাই সম্মতি দেয়। অরু শেখ বলেন, আচ্ছা, আমি তারিখে ডেকে দিয়ে যাচ্ছি। ছেলেটাও তো খায়নি। দুপুরে ডাকতে পাঠিয়েছিলাম ইরাকে, ও বলল নেই। নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছে। ব্যস্ততায় আর খোঁজ নেওয়া হয়নি। অরি, তুই একটু দেখে শুনে ওকে খাওয়াস। অরি মনে মনে বলল, হ্যাঁ, আমার তো কোনো কামকাজ নেই ছাইয়ের দেখাশোনা ছাড়া। তবে মুখে সেগুলো প্রকাশ না করে বলল, আচ্ছা ঠিক আছে আম্মু। অরু শেখ আরিফের রুমে চলে আসে। দরজা টোকা দিয়ে বলে, আরিফ, আসছো তুমি? জি। মামি কিছু বলবেন? হ্যাঁ, দুপুরের খাওয়া তো এখনও খাওনি, চলো খেয়ে নিবে। নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে তোমার। সেই সকালে খেয়েছো, তারপর তো পেটে কিছুই পড়েনি। তোমার বাকি সব ভাই বোনেরা খেতে বসেছে, তুমিও তাদের সাথে খেয়ে নাও। আর কিছু লাগলে আরিকে বলো। আরিফ মাথা নাড়াতে তিনি নিজের রুমে চলে যান। আরিফের শরীরটা ভালো না, বৃষ্টিতে ভেজার ফলে এরকম হয়েছে।
কতদিন পর বৃষ্টিতে ভিজলো, একটু তো ফল ভোগ করতেই হবে তার। শরীর হালকা গরম, তবে সে এগুলো মাকে বলে টেনশনে ফেলাতে চাইছে না, তাই চুপ থাকাই ভালো মনে করলো। ধীরে ধীরে নিচে নামলো, দেখলো সবাই বসে খাচ্ছে। সে নিজেও একটা চেয়ার টেনে বসলো। জায়ের আবার ভীষণ পছন্দ আরিফকে। সে আরিফকে দেখে খুশি হয়ে বলল, ভাইয়া, এত সময় কোথায় ছিলা তুমি? আরিফ ধীর কণ্ঠে শুধালো। এই তো শুয়েছিলাম। ওরি আরিফের গলা শুনে বুঝে ফেললো আরিফের শরীর খারাপ, বৃষ্টিতে ভেজার কারণেই হয়েছে। তার অনুশোচনা হলো। সে বলেছিল বিধায় হয়তো আরিফ ভিজেছিল। সে না বললে হয়তো এমনটা হতো না। আরিফ তো আর বৃষ্টিতে ভেজা অভ্যস্ত নয়, অসুস্থ হয়ে যাবে এটাই স্বাভাবিক। ওরি নিজে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো, অতঃপর আরিফকে এগিয়ে দিল সব। আরিফ অবাক হলেও কিছু বলল না, কারণ তার এখন কথা বলতেও ইচ্ছে হচ্ছে না, এমনকি বেশি খেতে ইচ্ছে করছে না। আরিফে বেশি খেতেও পারল না, বসে থাকতেও কষ্ট হচ্ছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। ওরি বুঝলো সব কিছু, তবে এটা ভেবে ভীষণ অবাক হলো যে সে কাউকে কেন কিছু বলল না। সবাই নিজের রুমে চলে গিয়েছে। ওরি বুঝলো এখন যদি আরিফ ঔষধ না খায় তাহলে জ্বর আরো বাড়তে পারে। তাই সে সব অস্বস্তি একপাশে রেখে ওষুধ নিয়ে রুমে গেল আরিফের কাছে। ভিতরে প্রবেশ করতেও কেমন লাগছে, তবুও দরজায় আঘাত করে বলল, আসতে পারি? ভেতর থেকে আওয়াজ আসলো না। ওরি বেশ ভয় পেল, দরজা ঠেলে রুমে ঢুকলো। রুমে ঢুকতে তার খারাপ লাগলো ভীষণ। আরিফ বিছানায় কাঁথা গায়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে, জ্বরে কাঁপছে হয়তো। সে দ্রুত কাছে আসলো, এসে আরিফ ডাক দিল, তবে উত্তর আসলো না। আরিফের শরীরে হাত রাখতেই ওরির হাত যেন পুড়ে যাওয়ার জোগাড়। এবার ওরি অনেক বেশি ভয় পেয়ে গেছে। এসে দ্রুত রুম থেকে বের হয়ে তার আম্মু আব্বুর রুমে এসে নক করে। অরু শেখ মাত্রই শুয়েছিলেন। দ্রুত উঠে পড়লেন তিনি। মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে তোর? আম্মু, আরিফ সাহেবের জ্বর এসেছে, তাড়াতাড়ি চলো। বিছানায় শুয়ে কেমন করছে, তার মনে হয় খুব কষ্ট হচ্ছে মা। বলতে বলতে ওরির চোখ দুটো পানিতে পূর্ণ হয়ে ঘোলাটে হয়ে এলো। অরু শেখ চমকে উঠলেন, দ্রুত মেয়ের সাথে চলে আসলেন আরিফের রুমে। ছেলেটা এখনো কাঁপছে। তিনি ওরিকে কম্বল এনে দিতে বলেন আর নামি ইসলামকে ডেকে দিতে বলেন। ওরি প্রথমে কম্বল এনে দেয়, তারপর নামি ইসলামকে ডাকে। নামি ইসলাম এসে ছেলের অবস্থা দেখে আটকে ওঠেন। আসাদ হাসানও ছেলের খবর পেয়ে তার রুমে চলে এসেছে। একে একে বাড়ির সবাই চলে আসলো। আরিফ এখনো জ্বরে কাঁপছে ভীষণ। নামি ইসলাম স্যুপ রান্না করে এনে সেটা খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন ছেলেকে। তবে কেউ বুঝে উঠতে পারছে না হঠাৎ করে সুস্থ ছেলেটার জ্বর কিভাবে আসলো। সৃজন শেখ বলেন, হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটার জ্বর আসলো কি করে? ও কি বৃষ্টিতে ভিজেছে? ওরি মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলে, হ্যাঁ মেজু ফুপি, উনি আমার সাথেই বৃষ্টিতে ভিজেছে। আমি যদি না বলতাম তাহলে উনি ভিজতেন না। সবাই এবার বুঝলো আসল বিষয়টা, তবে কেউ ওরিকে কিছু বলল না। কি বলবে, ওর তো কোনো দোষ নেই। একজন নিজ ইচ্ছায় ভিজতে না চাইলে কেউ তাকে জোর করে ভেজাতে পারে না। নাম ইসলাম খুব ভালো করেই তার ছেলেকে চেনেন। ওরি ভিজতে বললে যে সে ভিজবে এমনটা তার ছেলে না। সে ভিজতে চেয়েছে বলেই বৃষ্টিতে ভিজেছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে। নাম ইসলাম সবাইকে চলে যেতে বলেন। সবাই ধীরে ধীরে রুম ত্যাগ করে। তিনি ছেলের পাশে বসে আছেন। তার বড্ড আদরের ছেলে, অনেক সাধনার ফল, কিন্তু তার কষ্টটা কারো সামনে সে প্রকাশ করতে পারছে না যে ছেলেকে নিয়ে তার কতটা চিন্তা হচ্ছে। দেখতে দেখতে 3 দিন পার হয়েছে। আরিফ এখনো সুস্থ বলা চলে। নামি ইসলাম এই 3 দিন নামি রুমের থেকে বের হতে দেয়নি। আরিফ অবশ্য বৃষ্টিতে ভেজার জন্য বকাও খেয়েছে মায়ের কাছে। এখন পরিবারের সকলে মিলে বসে আছে বসার রুমে, আরিফও আছে। এতদিন নামি ইসলাম আরিফকে রুম থেকে বের হতে দেননি। আজ আর নামি ইসলাম কিছু বলেননি, যেহেতু আরিফ মোটামুটি এখন সুস্থ। ওরির সাথে এই 3 দিন একবারের জন্য দেখা হয়নি আরিফে। সে বেশ মিস করেছে অরিকে। অরির ছোট ফুপি ইফা খানম আমতামতা করে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। সবাই সম্মতি দিতেই তিনি বললেন, রুহির বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। তোমাদের সবাইকে জানাতেই এসেছি আমরা খবরটা। আদি শিকদার খুশি হয়ে বলেন, বাহ, এ তো বেশ খুশির খবর। তা ছেলে কি করে?
আব্বু, ছেলে একজন আর্মি অফিসার। ছেলে দেখতে মাশাল্লাহ খুব সুন্দর, পরিবারও বেশ ভালো। তাই বিয়ের তারিখ ঠিক করেছি। ছেলেদের বাড়িও বেশি দূর না আমাদের বাড়ি থেকে। যাক, ভালো তো তাহলে। কাজিনরা সব রাবাকে নিয়ে আবির রুমে চলে। অরির রুমে আসতে ওকে চেপে ধরে সব কটা। রাহি না পেরে বলে, ভাইয়া থাম তোরা, আমার বলতে অস্বস্তি হচ্ছিল তাই বলিনি। এখন তো জানলি, এমন করে পারাপারি করিস না। আমি তো ভর্তা হয়ে যাব তোদের ভরে। আমাকে ছেড়ে দে, দম বন্ধ লাগছে রে বোন। রাহির কথা শুনে সবাই রাবার থেকে একটু দূরে সরে গেল। জাবিরের খারাপ লাগছে কেন যেন রাহির বিয়ের কথা শুনে। তাহলে কি আর এরপর নিজের ভালোবাসার মানুষটাকে তার হারাতে হবে? সে সহ্য করতে পারবে না রাবার পাশে অন্য কাউকে। সে মাথা থেকে উল্টাপাল্টা চিন্তা ঝেড়ে ফেলতে চাইল, তবে সম্ভব হচ্ছে না। রাবার অন্য কারো হবে ভাবতেই কাঁটা দিচ্ছে। ভালোবাসার মানুষটাকে অন্তত সে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। কিন্তু সে তো জানেও না রাবার মনে তার জন্য অনুভূতি আছে কি না। তবে এখন সে জানার চেষ্টা করবে। সব কাজিনরা মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছে। আরিফ অসুস্থ ছিল বিধায় অরু শেখ তাকে বের হতে দেবে না। তবুও আরিফ জোর করে সবার সাথে এসেছে। সাথে বৃষ্টি তো টানা লেগেছিল এই 3 দিন। আজ রোদ উঠেছে, বেশ কড়া রোদ। অরি, রাবা, রাহি হাসাহাসি করছে কিছু নিয়ে। জাবির রাহির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই হাসিতেই তো কতবার পাগল হয়েছে। আরিফ ফোনে ছবি তুলছে আশপাশের। অরি তাদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যায়। জায়গাটা অসম্ভব সুন্দর। আকাশে রোদ তো আছেই বেশ। সবাই পাড়ে ঘাসের ওপর বসে পড়ল। আরিফ নিজেও বসলো। রাহির বিয়ে আর 15 দিন আছে, শপিং করতে হবে তো। আমি অনেক বেশি এক্সাইটেড। কতদিন যে বিয়ে খাই না। রাহির বিয়ে উপলক্ষে এবার তো অনেক মজা করে একটা বিয়ে খেতে পারবো। অরির কথা আরিফ, রাবা বাদে সবাই হেসে দিল। রাবা মনটা খারাপ। সে জবিটকে কিছুটা পছন্দ করত, তবে সমস্যা নেই, কারণ সে জানে জাবির তার বোনকে পছন্দ করে। কিন্তু তারা হয়তো জানে না একজনের ভুল ধারণা আর একজন অনুভূতি প্রকাশ না করার কারণে দুজন দুজনের থেকে দূরে আছে। সে নিজেকে সামলে নিয়েছে তখন থেকে। মন খারাপ, নিজের পরিবারকে ছেড়ে যেতে হবে এই নিয়ে। অরি সবাইকে নিয়ে নৌকায় ওঠার সিদ্ধান্ত নিল। সবাই মিলে একটা নৌকা ঠিক করলো। সবাইকে নৌকায় উঠলেও আরিফ এখনো আসেনি। অরি এগিয়ে এসে বলে, এই যে মিস্টার ছাই, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছেন নাকি? চলুন, সবাই নৌকায় উঠে পড়েছে। নাকি নৌকায় উঠতে ভয় পাচ্ছেন যে ডুবে যাবেন? সাঁতার পারে না নাকি? আরিফ পেছনে ফিরে অরিকে দেখে বলল, হ্যাঁ চলো বোম্বাই মরিস। আরিফ সত্যি সাঁতার পারে না। অরি কথা শুনে তো আরিফ চোখের বসে নৌকায় উঠল। অরি আরিফের কথা শুনে ভেংসি কেটে আরিফ পিছু পিছু যেতে থাকে। নৌকায় উঠে সবাই বেশ উপভোগ করছে, তবে আরিফের একটু ভয় ভয় করছে। নদীতে ঢেউ অনেক, মৃদু বাতাসও বইছে। সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলো। বাড়িতে সবাই মিলে বসে রাহির বিয়ে নিয়ে আলোচনা করছে। তবে ওরা সেখানে যোগ না দিয়ে ছাদে চলে আসলো। পিকনিক করবে তারা, খিচুড়ি রান্না করবে সবাই মিলে। আরিফও বেশ এক্সাইটেড, কারণ সে এমন করে পিকনিক এখনো পর্যন্ত কোথাও খায়নি। মেয়েরা মিলে সব জোগাড় করেছে, রান্না করবে অরি, রাহি আর রাবা মিলে। জাবির আর আরিফও তাদের সাহায্য করবে। অরি, আরিফ জাবিরকে কাজ দিয়েছে কাঠ নিয়ে আসার জন্য। মাটির চুলায় রান্না করবে। আরিফ আর জাবির মিলে বাড়ির পেছন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে। কিছু কাঠ আনা হয়েছে, এখনো অনেক বাকি। আরিফ মুখ লাল হয়ে গেছে এতটুকুতে, কাশছেও। অরি তা দেখে বলে, আপনি কি আমাদের মার খাওয়াতে চাইছেন? আপনার যে ধুলোবালিতে অ্যালার্জি আছে বললে কি আমরা আপনাকে কাজ করতে দিতাম? এইগুলো জানলে আম্মু আমায় কত বকতো জানেন? এবার যদি আপনি আমার কারণে অসুস্থ হয়ে যান, তাহলে আমার পিঠে আল্লাহর রহমতে কয়েক ঘা পড়বে। কাশতে কাশতে বলে, আরে তেমন সমস্যা হয় না বোম্বাই মরিচ, আমি করতে পারবো। অরি আরিফের হাত থেকে কাঠ নিয়ে বলল, দরকার নেই, জাবির ভাইয়া একাই পারবে। আপনি বরং এইখানে বসে রান্না করা দেখুন বাচ্চাদের সাথে। আরিফ ভুরুকুচকে বলে, আমি বাচ্চা যে ওদের সাথে বসে রান্না করা দেখব? অরি আরিফের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে,
হাত পা লম্বাই তো বিশাল, জিরাফের থেকে লম্বা। তবে ব্যবহার বাচ্চাদের থেকেও খারাপ। আপনি হাতে পায়ে বড় হলেও বাচ্চাই আছেন। আগে বড় হন, তারপর এইসব কাজ করতে আসেন। ওরই কথাগুলো বলে নিজের কাজে চলে গেল। আরিফ বিরক্ত হলো, এই পুচকে মেয়ে থেকে বাচ্চা বলছে। হ্যাঁ, হয়তো সে একটু লম্বা বেশি, তো কি হয়েছে কি, এই মেয়ে সবসময় তার সাথে লাগবে। আরিফ বেশ কিছুক্ষণ বসে ওদের কাজ দেখলো, তবে আর পারছে না। সে উঠে সিঁড়ি ঘরের কাছে আসতেই চিলেকোঠার রুমটা চোখে পড়ল। সে সেদিকে এগিয়ে গেল। না, আজ দরজায় তালা মারা না। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই মুগ্ধতায় সেই গেল তার চোখ মুখ। বেশ সাজানো গোছানো একটা রুম, একপাশে বই রাখার বড় টাক, সেখানে হরেক রকম বই দিয়ে সাজানো, সাথে ছোট ছোট লাইট, মানি প্লান্টের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর একপাশে একটা সোফার টেবিল, তার পাশে ছবি আঁকার যাবতীয় সব জিনিসপত্র রাখা। একপাশের দেয়ালে অনেকগুলো ছবি টানানো। আরিফের এক নিমিষেই মন ভালো হয়ে গেল। এত সুন্দর রুম সে আগে দেখেনি। সে নিঃসন্দেহে বলে দেবে অরির পছন্দ আছে। তখনই অরি রুমে প্রবেশ করে। আরিফকে দেখে খানিক অবাক হয়, তবে সে শক্ত কণ্ঠে শুধায়, আপনি আপনি এখানে কি করছেন? বাই এনি চান্স আপনি তো আমার জিনিসপত্র নষ্ট করতে আসেননি? অরির কথা শুনে আরিফ বলল, রুমটা কি তোমার বোম্বাই মরিচ? এত সুন্দর রুম আমি আগে দেখিনি। আচ্ছা, জানালাটা কি খোলা যায় না? আমি যতদিন আছি তুমি কি আমায় এই রুমে আসার অনুমতি দিবে? অরি মৃদু কণ্ঠে শুধায়, দেখুন আরিফ সাহেব, এটা আমার সব থেকে পছন্দের জায়গা। আমি এটা মোটেও পছন্দ করি না আমার পছন্দের জিনিসে কেউ হাত বাড়ায়। এখানে কিন্তু আমার আম্মুও আসে না। এটা শুধুমাত্র আমার। এখানে আসার অনুমতি আমি দিতে পারবো না। আপনি দয়া করে বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কি ভাইয়া বলে ডাকা যায় না? আরিফ সাহেব কি, ফুফাতো ভাই হই আমি তোমার। তোমার থেকে বয়সে অনেক বড় আমি। আসলে অভ্যাস নেই, তাই আরিফ সাহেব হয়ে যাচ্ছে। এখন থেকে ভাইয়া বলার চেষ্টা করব। তবে আপনি আপনি আমার নাম ধরে ডাকবেন, তাহলে আমি আর ছাই বা অন্য কিছু বলবো না। আপনার কি আমার নামটা পছন্দ না? তা তো সম্ভব নয়। আমার অরি নামটা ঠিক পছন্দ নয় তা নয়, তবে বোম্বাই মরিচ নামটা আমার বেশি পছন্দের। আর সাথে একটু একটু তুমিও বোম্বাই মরিচ। কথাটা বলেই বের হয়ে যায় আরিফ রুম থেকে। অরিকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। অরি বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল আরিফ মাত্র? অরি বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে যায়। রুমে তালা লাগিয়ে আবারও সবার কাছে চলে আসে। রাহি তাকে দেখে তাড়া দেখিয়ে বলে, কোথায় ছিলি এত সময় তুই? তাড়াতাড়ি আয়, রান্নার সব জিনিস আনা শেষ। অরি এগিয়ে এসে রান্নায় হাত লাগায়। তিনজন মিলে রান্না করছে। এক ফাঁকে অবশ্য তার চোখজোড়া আরিফকে খুঁজেছে, তবে ছাদের কোথাও তার দেখা মেলেনি। তবে সে সব মাথা থেকে ঝেড়ে রান্নায় মনোযোগ দিল। অতঃপর কিছুক্ষণ পর সে বুঝতে পারল আরিফ তাকে অস্বস্তি ভয় পাওয়ানোর জন্য এমন করেছে। মনে মনে বেশ কয়েকটা গালি দিল সে আরিফকে। রান্না শেষ হয়েছে বেশ অনেকক্ষণ, সন্ধ্যাও পেরিয়েছে সেই কখন। রাহি ইরাকে দিয়ে সবাইকে ডাকতে পাঠালো। সবাই এসে ছাদে গোল হয়ে বসে পড়ে। তিনজন মিলে খাবার বেড়ে দিতে থাকে সবাইকে। অরি ইচ্ছে করে আরিফ অনেক দেয় যাতে খেয়ে না উঠতে, তবে আরিফ কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মতো খেতে লাগলো। ওরা তিনজনও খেতে বসে পড়ল। না, বেশ ভালোই হয়েছে রান্না। আরিফের কাছে বেশ ভালো লেগেছে। সে তো ভেবেছে রান্না খাওয়া যাবে কিনা যাবে। জাবির বলে ওঠে, বাহ, বেশ সুন্দর তো তোমাদের রান্নার হাত, দারুণ হয়েছে রান্না। রাবা লাফিয়ে উঠে বলে, তুমি সত্যি বলছো জাবির ভাইয়া? হ্যাঁ, সত্যি বলছি রাহি, দারুণ হয়েছে। তোরা যে এত ভালো রান্না করতে পারিস তা তো জানতাম না। শ্বশুর বাড়ি গিয়ে তোর কপাল আলহামদুলিল্লাহ ভালোই হবে, দেখিস। সবাই নিজের মতো খেয়ে উঠে গেল। সবাই প্রশংসা করলেও আরিফ কিছুই বলেনি। এতে অবশ্য কিছু যায় আসে না তিনজনের। নিচে নামতেই জানতে পারলো অরি, মেঝো ফুপি আর ছোট ফুপি আগামীকালই বাড়ি চলে যাবেন। বড় ফুপি বিয়ের কয়েকদিন আগে যাবেন। এত বছর পর এসেছেন, কিছুদিন না থাকলে তো হয় না। অরির মন খারাপ হলো এটা ভেবে যে রাফা আর রাহি জাবির চলে যাবে। পরে সব জানতে পারলো অরি। বিয়ের সব জিনিস কেনা বাকি, আরও অনেক কিছু, তার জন্য সবাই চলে যাবে। সবাই অরির রুমে আসে লুডো খেলার জন্য। তবে অরির মন খারাপ দেখে রাহি বলে, কি রে অরি, মন খারাপ কেন তোর?
তোরা আসলি তো 3-4 দিন হলো, আবার চলে যাবি? থুর, ভাবলাম এবার অনেক ঘুরবো, তবে হলো কোথায় আর। আরে মন খারাপ করিস না, আমরা তো আবারও আসবো। অরির মেজ ফুপি এবং ছোট ফুপি চলে গিয়েছেন সকাল সকাল। নামি ইসলাম এখনও আছেন। বাড়িটা আবারও ফাঁকা হয়ে গিয়েছে। তার ভীষণ খারাপ লাগছে। সব কিছু বিরক্তি করলাম, সে কিছুই ভালো লাগছে না। সে ছাদে এসে সেই রুমের ভেতরে প্রবেশ করলো। এই রুমটাই তাকে শান্তি দেয়। এখানে থাকলে বাইরের দুনিয়ার কিছুই মাথায় আসে না। তার শান্তির জায়গা এটা। সে বসে একটা উপন্যাসের বই বের করে পড়া শুরু করলো। কিছুক্ষণ বাদে রুমে কারো উপস্থিতি টের পেল অরি। বইটি রেখে পাশে তাকাতে দেখলো আরিফ, সে নিজেও একটা উপন্যাসের বই পড়ছে। অরি বেশ রেগে গেল। সে মানা করার পরও ছেলেটা এসেছে, তার কথা শুনলো না ছেলেটা। সে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল আরিফের দিকে, বইটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? আপনাকে না মানা করেছিলাম আমি এখানে আসতে? বজ্জাত লোক, নির্লজ্জ লোক, আমার রুমে কেন এসেছেন আপনি? আমার কথা কি আপনাদের সেদিন বুঝতে পারেননি ঠিক মতো? শাট আপ বেয়াদব, তুমি কি ভদ্রতা শেখনি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সব কিছুতে এত বাড়াবাড়ি করো কেন তুমি? ঠিক আছে, আমি না হয় বড়দের সাথে ঠিক মতো কথা বলতে জানি না, কিন্তু আপনি আপনি নিজেই কারো নিষেধ মানেন না। তার বেলায় আমি সেদিন আপনাকে কতবার করে নিষেধ করলাম, আপনি কি আমার কথা শুনেছেন? সেই তো আবার এখানে এসেছেন। তুমি তো বলেছ তোমার অনুপস্থিতিতে যেন না আসি। তুমি থাকলে তো আর আসতে মানা করনি, তাই আমি এসেছি। এখন কোনো সমস্যা আছে? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনি আপনি একটা যত্ত সব। এমনিতেও মনটা ভালো ছিল না, এখন আপনি এসে আমার মুডটা নষ্ট করে দিলেন। ছাই কোথাকার, আরিফ হেসে বলে, বোম্বাই মরিচ কোথাকার। আপনার আমার পেছনে লাগতে ভালো লাগে তাই না? আমাকে এত কেন জ্বালান? আরিফ রুম থেকে বের হয়ে যায়। অরি ঠিক করে এই বেয়াদব যতদিন না যায় সে আর এই রুম খুলবে না। এরকম করলে লোকটা আবার ওইখানে চলে আসবে। তাই সে কিছু আঁকার প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রুমটাতে বড় তালা মেরে চলে আসে নিজের রুমে। বেয়াদব ছেলেটার জন্য কোথাও গিয়ে লাভ নেই। ফোনটা খুঁজে ফোন করলো রাহিকে। 2বার কল করার পর রাহি ওপাশ থেকে রিসিভ করে। হ্যাঁ বল অরি। কোথায় তোরা এখন? তোরা কি পৌঁছে গেছিস? না, এখনো পৌঁছায়নি। এই তো ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। বাড়ি যেতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, সাবধানে যাস। পৌঁছে ফোন করিস। রাখছি। কল কেটে দিল অরি। অ্যাডমিশনের জন্য এখনো কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তার প্রস্তুতি তুতি তো নেওয়া লাগবে, তবে খুব তাড়াতাড়ি নিতে হবে। ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেলেই হচ্ছে। অরি নিচে নামে। নিচে নামতেই দেখে সবাই গল্প করছে। সে সবার সাথে টুকটাক কথা বলে চলে যায় রান্নাঘরে, নিজের মায়ের কাছে। দেখতে দেখতে রাহির বিয়ের আর মাত্র 5 দিন বাকি। তারা সব কাজিনরা মিলে শপিংয়ে এসেছে। রাহির বিয়ের মাত্র 5 দিন বাকি। সবার অবস্থান এখন রাহিদের বাসায়। সবাই দুটো অটো করে চলে এসেছে মার্কেটে। বইয়ের শপিং করা শেষ, এখন বাকি শুধু রাবা, জাবির, জায়, অরির। সবাই মিলে শপিং শেষ করলো। রাবা, জায় আর অরি হলুদের জন্য একই রকমের লেহেঙ্গা নিয়েছে। সকালে হলুদ ছোঁয়ানোর জন্য শাড়িও কিনেছে। বিয়ের জন্য সাদা রঙের একটা লেহেঙ্গা কিনেছে অরি। রাবা কিনেছে কালো রঙের লেহেঙ্গা আর জায় নিয়েছে নীল রঙের। তিনটাই বেশ সুন্দর। জাবিও পাঞ্জাবি নিল। আরিফকে জাবির জোর করিয়ে পাঞ্জাবি কিনিয়েছে। সবাই কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসলো। কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেছে, সবার ক্ষুধাও লেগেছে। রেস্টুরেন্ট থেকে খেয়ে সবাই আবারও অটো করে রাবাদের বাড়িতে চলে আসলো। রাবাদের বাড়িটা 1তলা বিল্ডিং, 4টা রুম, একটা ড্রয়িং রুম সব আছে। রান্নাঘর বড় করে বাইরে দেওয়া, বেশ সুন্দর। অরির অনেক পছন্দ। রাহিদের বাড়িটা না গ্রামে আবার না শহরে, বেশ ভালো একটা জায়গায়। শহর থেকে একটু ভেতরের দিকে। তাদের গ্রাম থেকে শহরে যেতে এমন একটা সময় লাগে না, অনেকটাই নিরিবিলি পরিবেশ। সবাই এখন জামা কাপড় খুলে রাবাকে দেখাচ্ছে। বেচারি যেতে পারেনি। রাবা সবার জামা কাপড় দেখে বেশ খুশি হলো। আরিফও দেখালো তার তাপ। সে আসলে এসব কখনো দেখেনি, তবে এগুলো দেখতে তার বেশ ভালো লাগছে। দুপুরের সময় সবাই খেয়ে যার যার রুমে চলে গিয়েছে। জাবির রাহি এক সাইডে ডেকে এসে বলল, রাবা একটু ছাদে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা জাবির ভাইয়া,
তুমি উপরে যাও, আমি আসছি। জাবির রুম থেকে বের হয়ে গেল। আরিফও বের হয়ে গিয়েছে। এখন রাবার রুমে অবস্থান তিনজনের, রাহি, অরি আর রাবা। রাহি রাবাকে চেপে ধরে বলল, জাইন ভাইয়া কি বললো রে তোকে? অরি না বুঝে তাকিয়ে আছে। সে আসলে খেয়ালই করেনি জাবির রাবাকে কিছু বলেছে। রাবা বলল, ছাদে যেতে বলেছে, কিছু কথা বলবে। এখানে সমস্যা কোথায়? অরি বোকার মতো প্রশ্ন করলো, ছাদে গিয়ে কথা বলতে হবে কেন? এখানে বললেই তো হতো। রাহি বিরক্ত হয়ে বলল, ওরে গাধা, জাবিন ভাই রাবাকে পছন্দ করে আর রাহিও। অরি লাফ মেরে উঠে দাঁড়ালো। সে অবাক হয়ে রাবা এবং রাহির দিকে তাকিয়েছে। সে তো জানতোই না এসব কিছু। এত কিছু কবে হলো, কিভাবে হলো সে ভেবে পাচ্ছে না। তার মাথার ভেতর কোনো কথাই যাচ্ছে না। সবকিছু শুনে যেন সে থ মেরে গেল। তাকে কেউ কিছু বলল না। এত কিছু হয়ে গেল আর তোরা দুজন আমায় কিছুই জানাসনি। আমি জাবির ভাইয়াকে পেয়ে নেই, তার খবর আছে। এটি তলে তলে টেম্পো চালায়, আমরা বললেই হরতাল। আচ্ছা শোনো জাবির ভাইয়া দাঁড়িয়ে আছে, আমি তার কাছে গেলাম। হ্যাঁ যাও যাও, মানা কে করেছে? রাহির কথায় রাবা বেশ লজ্জা পেল। অরি হাসছে। অরি রাহির পাশে বসে বলল, এসব কবে থেকে চলছে বলতো? জাবিন ভাইয়াটাও তো জানি না, তবে বা রাবার গত 1 বছর যাবৎ জাবিন ভাইকে পছন্দ করে। আজ মনে হয় জাবিন ভাইয়া তার মনের কথা বলতেই ডেকেছে রাহিকে। বাহ, কাজিন কাজিন কাপল, বেশ হবে তো, বেশ হবে তো। রাহি ফাজলামি করে বলে, হ্যাঁ, আর তোর সাথে আরিফ ভাইয়াও কিন্তু বেশ যাবে। অরি মৃদুস্বরে চিৎকার করে বলল, অসম্ভব, চুপ কর। ওই বিদেশি বাদুরকে আমি কখনোই বিয়ে করব না। আস্ত খাটাস, আমার সাথে শুধু ঝগড়া করে। কিন্তু তোদের জুটিটা কিন্তু জোশ হইতো। আমার কিন্তু খুব ভালো লাগে তোদের দুজনকে একসাথে দেখলে। দেখে মনে হয় একদম পারফেক্ট জুটি। তুই চুপ করবি নাকি মারা খাবি, তাই বল। জাবির ভাইয়া। জাবির পিছনে ঘুরল। তার সামনে রাবা দাঁড়িয়েছে। রাবা জাবিরের থেকে 2 হাতে দূরে দাঁড়িয়েছে। জাবির গলা ঝেড়ে মৃদুস্বরে বলল, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে রাবা। হ্যাঁ জাবির ভাইয়া বলো। জাবির সাহস নিয়ে কাঙ্ক্ষিত কথাটি বলেই ফেলল, আমি কি তোমাকে বোনের থেকে বেশি কিছু ভেবে ভালোবাসলে তুমি কি খুব রাগ করবে রাবা? রাবা বিস্মিত কণ্ঠে বলে, মানে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি প্রেম করতে তোমায় বলবো না, তবে অন্য কারোর সাথে তোমায় সহ্যও করতে পারবো না। তুমি দয়া করে অন্যের হও না। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। তোমাকে আমি কবে কিভাবে এত ভালোবেসে ফেললাম সেটা আমি নিজেও জানি না রাহি। এটা কি ছিল জাবির ভাইয়া? আপনি কি আমার সাথে মজা করছেন? এটা মজা না রাবা, আমি তোমাকে ভালোবাসি এটাই জানালাম। আমি জানি না তোমার মনের কথা। আমি তোমায় এখন বিয়ে করতে পারবো না, কারণ আমার কোনো চাকরি নেই, স্টুডেন্ট আমি। তবে খুব বেশি সময় তোমায় অপেক্ষা করতে হবে না। তোমার 2 বছর সময় দাও আমায়, আমি তোমাকে ঠিক নিজের করে নেব। তোমার এই কথাটা বলতে এত সময় লাগলো জাবির ভাইয়া? আমি কত দিন অপেক্ষা করেছি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য। শেষ অবধি বলেই ফেললে। আমিও তোমায় খুব ভালোবাসি জাবির ভাইয়া। আমিও তোমার জন্য অপেক্ষা করব, হোক তা 2 বছর বা আরও বেশি। জাবির হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাবার মুখ পানে। সে এটা আশাই করেনি। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে, এটা কম কিছু নয় তার জন্য। অতিরিক্ত খুশিতে যেন সে স্তব্ধ হয়ে গিয়েছে। এটা কল্পনাতীত ছিল তার কাছে। রাবা মুচকি হেসে বলে, জাবির ভাইয়া কোথায় তুমি? কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না, আমি কল্পনাও করতে পারিনি বিষয়টা। রাবা শব্দহীন হেসে বলে, কিছু কিছু জিনিস আমরা কল্পনাও করি না, তবে তা পেয়ে যাই। তখন সেই মুহূর্তটা অনাকাঙ্ক্ষিত মনে হয়। নিজেকে ধাতস্থ করতে অনেক সময় লাগে সেই সময়। জাবির সম্মতি জানায়। রাবা আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখলো কিনা। না, কেউ দেখেনি। সে জাবিরকে বলে নিচে নেমে যায়। জাবির এখনো ঠায় দাঁড়িয়ে। সে এখনো বিশ্বাস করতে পারছে না একটু আগে যা ঘটলো তা সত্য কিনা। তবে সত্য, সবই সত্য। খুশিতে তার সবকিছু এলোমেলো করে দিতে ইচ্ছে হচ্ছে। কি রে, দুজন কি এত কথা বললি এত সময় ধরে? বলতো, তোদের কথা বলা কি আজকে শেষ হবে?
অরির কথায় রাবা লজ্জা পেল, তবে মুখভঙ্গিতে তা প্রকাশ করলো না সে। রাগী কণ্ঠে বলল, কি পেয়েছিস তোরা দুজন আমায়? ভাইয়া আমার এমনিতেই ডেকেছে। ওসব বাদ দিয়ে মানে মানে সত্যি কথা বলে ফেলো সোনা। তোমার মিথ্যা আমি আর অরি কেউই শুনতে চাইছি না। সত্যি বল তাড়াতাড়ি। রাবা জানে সে এদের সাথে পারবে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে বলে, ভাইয়া তার ভালোবাসার কথা জানিয়েছে। রাবা সব খুলে বলল দুজনকে। দুজন বেশ খুশি হয়েছে। যাক, অবশেষে তাদের জাবির ভাইয়া তার মনের কথাটা বলেই দিল। জাবিরের চিন্তা ভাবনা তাদের তিনজনকে মুগ্ধ করেছে। এই যুগে কেই বা বিয়ে করতে চায়, এখন তো সবাই প্রেমই করে। তবে জাহিনের মনোভাব বেশ ভালো লাগলো। ছেলেটা সোজা বিয়ে করতে চায়, এর থেকে ভালো আর কিছু আছে নাকি? সন্ধ্যা নেমেছে পৃথিবীর জুড়ে। একতলার ছাদ জুড়ে রং বেরঙের বাতি জ্বালানো, কি সুন্দর সাজানো। বিয়ে বাড়িতে তো সাজানোই থাকবে। হলুদ সন্ধ্যা আজ। রাহি তৈরি হচ্ছে। আরিফ এক সাইডে বসে ফোন দেখছে। তার কোনো কাজ নেই, কেউ একটা কাজও করতে দিচ্ছে না তাকে। ওরিও ভীষণ ব্যস্ত। রাহিকে সাজাচ্ছে রাবা। জাবির নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মাঝে বইয়ের এন্ট্রি হয়। কাজিনরা সবাই একসাথে নেচেছে। তারপর সবার শেষে রাফাব। রাহিকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়। রাহির পরনে হলুদ রঙা লেহেঙ্গা, হলুদ গাজরা দিয়ে তাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জাবির দূর থেকে দাঁড়িয়ে দেখছে রাবাকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। কি জাবির ভাইয়া, তুমি তো দেখছি তলে তলে টেম্পো চালিয়ে অনেক দূর এসেছো। জাবির হকচকিয়ে ওঠে। অরি ফিক করে হেসে দেয়। অরিকে দেখে জাবির স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাবির অরির মাথায় হালকা করে টোকা দিয়ে বলে, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে অরিন। আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম আমি, তখন রাবার কি হতো? অরি দাঁত কেলিয়ে বলল, রি ভাই, তুমি হার্ট অ্যাটাক করলেও তোমার ওষুধ দিয়ে আমরা তোমাকে ঠিক করে দিতাম। এই যে সামনে তোমার হলুদ ওষুধ, তাকে দেখলেই তো তোমার সব অসুখ সেরে যাবে। আসতে বলো অরি। তুমি চিন্তা করো না ভাই, কেউ শুনবে না, তুমি চিন্তা করো না। কিন্তু তলে তলে টেম্পো চালিয়েছো আর আমরা কেউ ধরতেও পারলাম না। এখন তো একটু কথা শুনতেই হবে। অরি, তোমাকে আমি পরে সব বলবো বোন, এখন চুপ যাও। এটা যদি খালামণির কানে যায় তাহলে তিনি আরেক তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবেন। তুই কি প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দিতে চাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলছি না। তুমি এখন এইখানে দাঁড়িয়ে না থেকে কাজে যাও। আরিফ বসে অরি আর জাবির ফুসুর ফাসুর করা দেখছে। তার বড্ড ইচ্ছে করছে এভাবে ভাই বোনদের সাথে কথা বলার, তবে তার সাথে কেউ এত ক্লোজ না। চাইলেও কেউ এভাবে কথা বলবে না। অরিরা সবাই নিজেদের নাচের জন্য তৈরি হতে থাকলো। আরিফ পর্যবেক্ষণ করছে সবকিছু। সবাই নাচলো। এরপর ছেলের বাড়ির থেকে লোকজন এসেও বউকে হলুদ লাগিয়ে যায়। নামি ইসলাম আরিফকেও সবার সাথে এনজয় করতে বলে। রাত 12টা। মুরব্বীরা সবাই চলে গিয়েছে ঘুমাতে। রাবা, রাহি, অরিও সাজগোজ উঠিয়ে জামা চেঞ্জ করতে এসেছে। অরি রাবা রাহিকে বলে, চল ছাদে গিয়ে আড্ডা দিই। হ্যাঁ চল। কিন্তু জাবির ভাইয়া আর আরিফ ভাইয়াকে কে ডাকবে? অরি বলে, রাবা যা, ডেকে নিয়ে আয়। আমি আর রাবা উপরে যাচ্ছি, তুই ডেকে নিয়ে আয়। অগত্যা অরিরই যেতে হয় দুজনকে ডাকতে। জাবির আর আরিফ রুমের সামনে এসে দরজায় টোকা দেয়। অরি তবে খোলে না কেউ। হালকা ধাক্কা দিতেই খুলে যায় দরজা। সে ভেতরে প্রবেশ করে, তবে কাউকেই দেখতে পায় না। তখনই আরিফ ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। অরি অপ্রস্তুত হয়ে পড়ে। প্রথম দিনের ঘটনা মনে পড়ে যায়। কি করেছিল সে? ইস, কি লজ্জাজনক পরিস্থিতি ছিল সেইটা। আজ লজ্জা লাগছে না, অস্বস্তি কাটিয়ে সে বলল, আপনি কি ছাদে আসবেন? আমরা আড্ডা দিব। আর জাবির ভাইয়া কোথায়? আরিফ তোয়ালে রাখতে রাখতে বলল, হ্যাঁ, যাব না কেন, অবশ্যই যাব। জাবির তো এখনো রুমে আসেনি, আছে হয়তো আশেপাশে, চলো। দুজন উপরে আসে। উপরে আসতেই জাবিরকেও নজরে পড়ে। আগে থেকেই ছিল জাবির। অরি একটু অবাক হয়, তবুও কিছু বলে না। আরিফ এবং অনি এসে বসে পড়ে ওদের সাথে। রাবা মনে মনে হাসে। সে আগেও জানতো জাবির নেই রুমে, তবে জাবির নেই জানলে সে কখনোই ডাকতে যেত না। জাবির যে আগেই ছাদে ছিল তা খুব ভালো করেই জানতো রাবাব। সে চায় আরিফ সাথে যেন অরির লাইন ঘাট হয়ে যায়। যদিও সে একটু একটু জানে যে দুজন এক জায়গায় থাকলেই ঝগড়া লাগে, তবুও ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে। সবাই এটা ওটা নিয়ে গল্প করছে। রাবা আরিফকে উদ্দেশ্য করে বলে, আরে ভাইয়া চুপ করে আছো কেন? কিছু বলো।
কানাডায় থাকতে কি কি করেছো বলো তো? সেইখানে এত বছর কেমন কাটলে তোমার? আরিফ হেসে বলা শুরু করলো। সবাই শুনছে তার কথা। অরি কিছুক্ষণের মাঝেই বোরিং ফিল করলো, কারণ আরিফ ভার্সিটি লাইফে কি করছে, কোথায় কোথায় ঘুরছে, এগুলোই বলছে, যা শুনতে মোটেও তার ইচ্ছে করছে না। ঘুম আসছে তার। রাবা খেয়াল করলো বিষয়টা। সে আরিফ থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আজকে থাক, অন্য আরেকদিন শুনবো। এখন বরং আমরা সবাই কিছু খেলি। জাবির বলে, হ্যাঁ চলো গানের কলি খেলি। সবাই সম্মতি দেয়। জাবির শুরু করে। জাবিরের পরে এক এক করে সবাই গান গায়। অরির গলা তেমন একটা ভালো না, তবে খারাপও না। আরিফের পালা এবার। যদিও সবাই ভেবেছে আরিফ পারে না, পারলেও ইংরেজি গানগুলোই পারে। তবে সবাইকে অবাক করে দিয়ে আরিফ পেরে ওঠে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? সবাই মুগ্ধ হয়ে শুনেছে। সামান্য 3টে লাইন গেয়েছে, তবে আরিফের কণ্ঠ এত সুন্দর বলার বাইরে। তারা কেউই ভাবেনি আরিফের কণ্ঠ এত সুন্দর হবে। জাবির বলে ওঠে, ব্রো তুমি এত ভালো বাংলা গান পারো কিভাবে? আমি তো বাংলা গান শুনি, আমার বাংলা গান প্রচণ্ড ভালো লাগে। বাহিরের দেশে থাকলেই যে বাংলা গান বলতে পারবো না এমন তো কোনো কথা না। সবাই আরও কিছুক্ষণ প্রশংসা করলো আরিফ গানের গলার। তবে অরি কিছুই বলেনি। আরিফ আশাও করে না অরির থেকে কিছু। সবাই একটা পর্যন্ত গল্প আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে আসে। রাবার রুমে এসে বলে, আরিফ ভাইয়ের গলা কিন্তু বেশ ভালো, কি সুন্দর করে গান গাইলো। আমার দারুণ লেগেছে তার কণ্ঠ। রাহি রাবার সঙ্গে তাল মিলিয়ে বলে, হ্যাঁ আসলেই অনেক সুন্দর, আমারও খুব ভালো লাগছে। অরি বিরক্ত হয়ে বলে, থামবি তোরা? কি এমন গলা যা নিয়ে এত মাতামাতি করছিস? আমাকে বোঝা একটু। ওনার কণ্ঠ ততটাও সুন্দর নয়। রাবা ভুরুকুসকে বলে, কি বলিস তুই? মাথা খারাপ তোর? ভাইয়ার গলা দারুণ। অরি উত্তর না দিয়ে শুয়ে পড়ল। রাবা রাহি কিছুক্ষণ অরির দিকে তাকিয়ে থেকে নিজেরাও শুয়ে পড়বে। এই মেয়ে কখনোই কারো কথা শোনে না, আর আরিফকে তো পছন্দই করে না। আবার তার সম্পর্কে কিভাবে ভালো কথা বলবে বা প্রশংসা করবে? সকাল সকাল বাড়িটা কোলাহলপূর্ণ, সবাই ব্যস্ত যার যার কাজে। সকাল থেকে রাহির মনটা বড্ড খারাপ। আজকে থেকে সে অন্য কারো হয়ে যাবে। চেনা পরিচিত সব ছেড়ে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে। তার বর কেমন হবে এটা নিয়েও চিন্তিত সে। রাবার সকাল থেকে এ নিয়ে তাকে বুঝিয়ে যাচ্ছে, তবুও কোনো কথা কানে নিচ্ছে না সে। তখনই তার হবু বর মিহান ফোন করে। রাবা দেখে বলে, ভাইয়া ফোন করেছে, রিসিভ করে কথা বল। রাহি নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। কি করছো? মন খারাপ তোমার? হ্যাঁ একটু, বাড়ি থেকে চলে যাচ্ছি, মন খারাপ হওয়াটাই কি স্বাভাবিক না? মন খারাপ করো না, আমি তোমার পাশে আছি তো। রাহি বউ সেজে বসে আছে। কিছুক্ষণের মাঝেই বর চলে আসবে। সকালে রাহি মিহানের সাথে কথা বলার পর মন খারাপ একটু কমেছে। সবাই রেডি হয়ে নিয়েছে। গেটে ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মেয়ে পক্ষ ঝগড়া করে তাদের হক আদায় করে নিয়েছে। অতঃপর তাদের বিবাহ সম্পূর্ণ হয় ভালো। ছাদে দাঁড়িয়ে আছে অরি। মনটা বড্ড খারাপ। তারও বিয়ে। হ্যাঁ তার বিয়ে, তাও আরিফ নামক লোকটির সাথে, যার সাথে 2 মিনিট থাকলেই তার ঝগড়া বাঁধে। সে কিভাবে সারাটা জীবন থাকবে লোকটির সাথে, এটাই সে ভেবে পায় না। তবে তার আব্বু আম্মু যা ঠিক করেছে তাতেই সে খুশি। মত দিয়েছে বিয়েতে সে। আরিফ তার ততটাও খারাপ লাগে না। লোকটা খারাপ নয়, ভালোই। শুধু তার সাথে আর আরিফের সাথে ঝগড়া বাঁধে, এটুকুই তো সমস্যা। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আরিফ ছাদে উঠে দেখে অরি দাঁড়িয়ে নিজের ভাবনায় বিভোর। অরিকার উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরে চাইল। আরিফ দেখলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। তোমার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো প্রিটি গার্ল? অষ্টাদশী চোখ তুলে তাকালো। সুদর্শন পুরুষটির সাথে চোখাচোখি হলো। অষ্টাদশী দ্রুত চোখ সরিয়ে নিল। পুরুষটি তার দিকেই তাকিয়েছে। সে তেজি কণ্ঠে বলল, প্রিটিগাল কি? হ্যাঁ, নাম আছে আমার একটা, সেটা বলে ডাকুন। আর বিয়ে, আব্বু রাজি বিধায় আমি রাজি হয়েছি, না হলে আপনার মতো বিদেশি বাদরকে আমি বিয়ে করতাম না। আপনাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। মেয়েটি উল্টো ঘুরে হাঁটা ধরল। যার যাওয়ার পানে তাকিয়ে হাসলো আরিফ। রমণীকে রাগলে একটু বেশি সুন্দর লাগে। তার জন্যই আরিফ বারবার তাকে এটা ওটা বলে রাগিয়ে দেয়। বোম্বাই মরিস, তোমাকে রাখলে আসলেই অনেক প্রিটি লাগে। অরি সোজা নিচে নামলো।
অরি নিচে নেমে যেতেই আরিফ তাড়াপাড়া আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে যে আমি সেই ছোট থেকে ভালোবাসি এটা হয়তো তোমার কোনো দিনই জানা হবে না, আবার জানলেও জানতে পারো, জেনে গেলে তো ক্ষতি নেই আরি পাখি। নামি ইসলাম তাকে দেখে কাছে ডাকলেন। অরি ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। নামি ইসলাম ইশারায় পাশে বসতে বলল। অরি পাশে বসতে নামি ইসলাম বললেন, অরিমা, তুই তো শুনেছিস সব। তোর কি বিয়েতে মত আছে? রাজি না থাকলে তুই বলতে পারিস। ফুপ্পি, তোমরা যা করবে তা আমার ভালোর জন্যই করবে। যেখানে সবাই রাজি সেখানে না বলার কোনো প্রশ্নই উঠছে না। আলহামদুলিল্লাহ, ছোটোখাটো আয়োজন করে শুক্রবারেই তোদের বিয়েটা হয়ে যাক তাহলে। আমি তাড়াতাড়ি তোদের দুজনের বিয়েটা সেরে ফেলতে চাচ্ছি। এই কদিন দুজনকে চিনেও নে কিছুটা। অরি সম্মতি জানায়। অরি নিজের রুমে চলে আসে। ফোন বাজছে অরিন। রাবা কল করেছে। ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রাবা বলে উঠল, কী রে নতুন বউ, দেখলি তো সেই আরিফ ভাইয়ের সঙ্গেই তোর বিয়ে হচ্ছে। আমি যখন বলেছিলাম তখন তো কত কথা বললি। আরিফ ভাই নাকি বিদেশি বাদর, আরও কত কি। সেই ঘুরে ফিরে তো বিদেশি বাদরকেই তোর বিয়ে করতে ইচ্ছে হলো। ভাগ্যে ছিল সে আমার, তাই তাকে পাচ্ছি। আমি ভাগ্যে খুব করে বিশ্বাসী। আল্লাহ তাআলা আমায় তার সাথে তার জন্য তৈরি করেছেন, তাই আমি তার হচ্ছি, বুঝেছিস? তাছাড়া কখনোই তাকে আমি সেই নজরে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। তা তুমি এত বুঝদার কবে থেকে হলে আরিফ ভাইয়ের বোম্বাই মরিচ? এখন তো বোম্বাই মরিচ বিয়ের পর দেখবি রসগোল্লা, চমচম মিষ্টি, আরও কত কি হবে। রাবা, এখন তুই শুরু করিস না দয়া করে। এমনিতেও মনটা খারাপ। নিজ বাড়ি ছেড়ে যেতে হবে। নতুন জায়গায় কিভাবে নিজেকে মানিয়ে নেব কে জানে। আচ্ছা কল কাট, জাবির ভাইয়া গ্রুপ কল করেছে, সেটাই রিসিভ করি। অরি সম্মতি জানিয়ে কল কেটে গ্রুপ কলে যোগ দেয়। সবাই এটা ওটা বলে অরিকে বড্ড জ্বালাচ্ছে। না পেরে এসে কল কেটে দেয়। অরি ধপাস করে শুয়ে পড়ে। অন্যদিকে সবাই অরিকে নিয়ে বেশ হাসাহাসি করলো। মেয়েটাকে জ্বালাতে তাদের ভালোই লাগছিল। মেয়েটাকে সবাই সহজে জ্বালানোর সুযোগ পায় না, আজকে পেয়েছে, তাই কি সহজে হাতছাড়া করবে সবাই? অরির মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কি আদেও পারবে আরিফের সাথে মানিয়ে নিতে? সে বড় হয়েছে দেশে গ্রামের মাটিতে, আর আরিফ সে তো বিদেশে বড় হয়েছে। তাদের পরিবেশ আর স্বভাব সব কিছুই তো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আদেও আরিফ কি রাজি বিয়েতে? গোধূলি রাঙা বিকাল। অরি আর আরিফ বের হয়েছে ঘুরতে। মূলত তাদের জোর করে পাঠানো হয়েছে এক কথায়। দুজন ভ্যানে চড়ে মেলায় আসলো প্রথমে। মেলাটা ঘুরলো দুজন। তবে একটা আশ্চর্যের কথা হচ্ছে, আজকে তাদের ঝগড়া হয়নি। এখানে আসার আগেও হয়নি, এখনো হচ্ছে না। হুট করে আরিফ তার হাত ধরে টান দেয়। এভাবে তাকিয়ে থেকো না, পরে ভালো করে দেখো, তোমারই তো বর। অরি হক চকিয়ে যায়। আরিফ তাকে নিয়ে একটা চুড়ির দোকানে এসেছে। আরিফ এক সেট নীল রঙা চুড়ি হাতে নিয়ে দেখলো প্রথমে, অতপর অরির বাম হাতটিতে চুড়িগুলো পরিয়ে দিল। অরি অবাক চোখে দেখছে আরিফকে। আরিফকে আগে সে এমন রূপে কখনো দেখেনি। কি দেখছো তুমি এইভাবে বোম্বাই মরিচ? আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে। কি হয়েছে কি আপনার? ও তুমি বুঝবে না। ঝগড়া বাদ দিয়ে প্রেমে পড়ো আগে, তারপর বুঝবে। তবে আমার প্রেমেই পড়ো কিন্তু বোম্বাই মরিচ। আগে ভাই ছিলাম, এখন তোমার বর। প্রেমে? তাও আপনার স্বপ্ন দেখুন। পড়বে তো তুমি অবশ্যই। ভীষণ ভালোবাসবে আমায়, দেখে নিও। অরি কথা বাড়ালো না। আরিফের বলা কথাটা সত্য। বিয়ে যখন হবে তখন অবশ্যই সে ভালোবাসবে আরিফকে। তবে আরিফ কি তাকে পছন্দ করে? ততক্ষণে আরিফ চুড়ির দাম পরিশোধ করে তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চলতে শুরু করেছে। অরি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আরিফ। এই আরিফ তার বড্ড অচেনা। আরিফ মৃদু হেসে শুধায়, এভাবে তাকিয়ে থেকো না, বোম্বাই মরিচ প্রেমে পড়ে যাবে তো, তখন তোমার উপায় কি হবে? অরি দ্রুত চোখ সরালো। দুজন হাঁটছে পাশাপাশি, তবে কারোর সাথে কেউ কথা বলছে না। অরি নীরবতা ভেঙে বলল, আপনি কি আমায় পছন্দ করেন বিদেশি বাদর? আরিফ তাকালো অরির দিকে। অরি চোখ সরিয়ে নিল। আরিফের অরির দিকে কিছুটা ঝুঁকে শুধালো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, এতটুকু জানি তোমায় ভালো লাগে। তোমার রাগান্বিত চেহারা দেখতে আমার ভীষণ ভালো লাগে। জীবনে কম মেয়ে দেখিনি আমি, তবে তুমি আলাদা, ভীষণ আলাদা। এর জন্যই হয়তো তোমার প্রতি অনুভূতি জন্মেছে আমার। অরি নীরবে শুনে গেল। আরিফ তাকে পছন্দ করে, কিন্তু কিভাবে? সে তো কখনো আরিফের সাথে ঠিকমতো কথাই বলেনি। সেই আরিফ তাকে ভালোবাসে, এটাও সম্ভব? সে আচমকা প্রশ্ন করেই বসলো, কিন্তু কিভাবে সম্ভব? আপনার সাথে তো
আমি ভালো মতো কথাও বলিনি, শুধু ঝগড়াই করেছি। সম্ভব বোম্বাই মরিচ? বলতে গেলে তোমার ঝগড়ার প্রেমেই পড়েছি আমি। এগুলো তোমার ছোট মাথায় ঢুকবে না, বাদ দাও। 2 বছর পার হয়েছে, সময় কিভাবে যায় বলা যায় না। অরি, আরিফ, রাবা, জাহিন, রাহি, মিহান সবাই ট্রেনে করে যাচ্ছে তাদের গ্রামে। সবাই হাসি ঠাট্টা করছে। জাবির, রাবার বিয়ে হয়েছে 6 মাস হলো। সবাই সুখে আছে। হ্যাঁ, আরিফ অরিও সুখে আছে। তাদের গন্তব্যে এসে ট্রেন থামলো। সবাই ধীরে ধীরে ট্রেন থেকে নামলো। কুয়াশা ঢাকা চারপাশ। জানুয়ারির মাঝামাঝি সময়। আরিফ একটা চাদর অরিকে পরিয়ে দিয়ে বলে, কি করো বলো তো? এই ঠান্ডায় কিছু না জড়িয়ে কেন নেমেছ? আমার চ্যাম্পের যদি কোনো ক্ষতি হয় তখন? হ্যাঁ ঠিক ধরেছেন, অরি 2 মাসের প্রেগনেন্ট। এই যে বিদেশি বাদুর, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি এই গ্রামের মেয়ে। পৃথিবীতে আসার আগে আপনা চ্যাম্পকে নিয়ে এত চিন্তা, পৃথিবীতে আসার পরে তো আমাকে আর কেউ মনেই থাকবে না। আমার এইসবে অভ্যাস আছে। আপনি বরং আরও একটা সোয়েটার পরে নিন, আপনি যা শীতকাতুরে লোক। আরিফ অরির কানে কানে বলে, তোমায় জড়িয়ে ধরলে আর সোয়েটার লাগবে না বোম্বাই মরিচ। অরি আরিফ বুকে থাপ্পড় মেরে বলে, আপনি জীবনেও ভালো হবেন না। কোথায় কি বলতে হয় তাও এখনো শিখলেন না, এখনো বোম্বাই মরিচ বলে ডাকতে হবে। তুমি আমার সব বোম্বাই মরিচ, তোমাকে আমি সব নামে ডাকবো। তার অধিকার কিন্তু 2 বছর আগে পেয়ে গিয়েছি আমি। মিহান এগিয়ে এসে বলে, কি গো শালাশালি, তোমরা এত ফিসফিস করছো কেন? আমাদেরও বলো, আমরাও শুনি। আরিফ হেসে বলে, তেমন কিছু না ভাইয়া, চলো চা খাই সবাই। সবাই চা খেলো। এরপর সেই আগের মতো ভ্যান ঠিক করা হলো। 3 জোড়া দম্পতি 3টা ভ্যানে উঠল। অরিকে এক হাতে জড়িয়ে ধরল আরিফ। অরি শান্তিতে কাঁধে মাথা রাখলো। এই মানুষটাকে 2 বছর আগেও সে পছন্দ করতো না, আর এখন অনেক বেশি ভালোবাসে। ভাবা যায় তার বাচ্চার মা হয়ে যাচ্ছে। প্রথম প্রথম আরিফ তাকে অনেক বেশি জ্বালাতো, এখন যে জ্বালায় না তা নয়, তবে এখন অরি বুঝে অরিফ তাকে ভালোবেসেই জ্বালায়। ধীরে ধীরে সেও ভালোবেসে ফেলল আরিফ নামক পুরুষটিকে। অরি বসে আছে নিজের চিলেকোঠা রুমটায়। এখনো সেই আগের মতো রয়েছে সব। তার আম্মু সব পরিষ্কার করে রাখে। তার আঁকা ছবিগুলো ঠিক আগের মতোই আছে। আপন মনে কিছু একটা আঁকলো সে। আঁকা শেষ হতে না হতেই দরজায় ঠক ঠক শব্দ হলো। অরি বুঝলো কে এসেছে। সে দরজাটা খুলে দিল। আরিফ অরিকে দেখে মৃদু হেসে বলে, ম্যাম, আমি কি এখন এই রুমে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন, কেন আসবেন না? আপনি তো এখন এই রুমের মালিক, মালিকের মনে জায়গা করে নিয়েছেন। আর এই রুমটা কি তাহলে? এটাতে আসার অধিকার তো আপনারও আছে, তাই নয় কি? আরিফ ভেতরে প্রবেশ করে বলে, হ্যাঁ ম্যাম, আপনি ঠিক বলেছেন। এই রুমটাও আমার এবং মালকিনও। তাকে তো 2 বছর আগেই পেয়ে গিয়েছি। অরি আরিফকে তার মাত্র আঁকা ছবিটার সামনে দাঁড় করিয়ে বলল, মনে আছে এই দিনটার কথা? মনে কেন থাকবে না? এইটা সেই মুহূর্ত যখন আমি তোমায় চুড়ি পরিয়ে দিচ্ছিলাম আর তুমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, আপনার মনে আছে? মনে থাকবে না কেন? এই দিনে তো আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় পছন্দ করি। শুনুন বিদেশি বাদুর, আমি আপনাকে খুব ভালোবাসি। কবে এতটা ভালোবেসে ফেললাম সেটা আমি নিজেও জানি না। আমি শুধু এইটুকু জানি আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। ভালোবাসি বোম্বাই মরিচ। অরি মুচকে হেসে বলল, আমিও ভালোবাসি আমার ছাইকে। তাদের এই সুন্দরতম ভালোবাসার রাতে সাক্ষী চাঁদনি রাত। আমরা সবাই মিলে দোয়া করি তারা এবং তাদের অনাগত সন্তান যেন সুস্থ থাকে।